হোটেল ছেড়েছি ৯টায়। হোটেলের আশেপাশে তেমন মানুষজন দেখা না গেলেও হোটেল ছেড়ে কিছুটা দূরে পৌঁছাতে মানুষের আনাগোনা বেশ দেখা যাচ্ছে। বাচ্চা, বুড়ো, যুবতী, যুবক সব ধরনের মানুষের যাতায়াত। কিছুটা দূরে দুজনের প্রতি নজর আমার অনেকক্ষণ যাবৎ। একটি যুবক লোক, সাথে তার মাঝবয়সী এক মহিলা। স্পষ্ট কণ্ঠে সেই ভদ্রলোক মহিলাকে বলছেন, মা কষ্ট হচ্ছে, গাড়ি আনার ব্যবস্থা করব। মহিলা আদুরো কণ্ঠে জবাব দিচ্ছেন, ঠিক আছে রে বাবা, তোর মা এখনো বৃদ্ধ হয়নি, এতটুকু রাস্তা চুটকি দিয়ে শেষ করা যাবে। ভদ্রলোক তার মায়ের হাত শক্ত করে চেপে বারবার এপাশে হাঁটতে বলার নির্দেশ দিচ্ছেন। হাসলাম আমি। মা ছেলে ঘুরতে বেরোয়, ব্যাপারটা সচরাচর দেখা যায় না। অবশ্য তন্ময় ভাই প্রায় বেরোয় বড় মাকে নিয়ে ঘুরতে। সেবার ঢাকায় ৬০ দিন থেকে এসেছেন দুজন। নানান জায়গায় বড় মাকে দেখিয়েছেন। সাধারণত এই ব্যাপারগুলো সাংঘাতিক হৃদয় স্পর্শ করে আমার। তন্ময় ভাই আর দীপ্ত সামনে। দীপ্তর হাত ধরে রেখেছে তন্ময় ভাই। দুজন হাঁটছে। স্বাস্থ্যবান দীপ্তর জাকরা চুলগুলো সোনালি রোদের আলোয় ঝিলমিল করছে। চোখে ছোট এক জোড়া চশমা, হাফ প্যান্ট, গেঞ্জি, স্কার্ফ পরে সে দিব্যি তন্ময় ভাইয়ের পায়ে পা মেলাচ্ছে। দুজনের মাথায় একই রঙের ক্যাপ। তাদের দিক একবার চোখ গেলে দ্বিতীয়বার আর তাকাতে বাধ্য। আর সেটা হচ্ছেও। আশেপাশে অনেকেই তাকাচ্ছে। কিউট। পেছনে আপু আর ইব্রাহিম ভাই। তারা ঝগড়া করছে না, কথা বলছে বোঝা দেয়। আমি আশেপাশে মনোযোগ দিলাম। তখনই পাকনা দীপ্তর কণ্ঠ। তৃষ্ণা পেয়েছে। ভাগ্যিস মনে করে ছোট ব্যাগে 2 বোতল পানি এনেছিলাম, না হলে কি হতো। ব্যাগ থেকে বোতল একটা বের করে দিলাম। দীপ্ত পানি খেয়ে হাঁপাচ্ছে। বাব্বা, আর কতদিন? তন্ময় ভাই বললেন, এসেছি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। দূর থেকে ছোট দেখাচ্ছিল, সামনে এসে বোঝা যাচ্ছে কতটা বিশাল বড়। এতটা উঁচুতে উঠতে হবে আমাদের? ভয়ে জান না গিলেই হচ্ছে। পাহাড়ের অর্ধেক উঠে দীপ্ত আরো হাঁপাচ্ছে। বর্ষার মুখ লাল হয়ে এসেছে। ইব্রাহিম ভাই কোলে নিতে চাচ্ছিলেন, দীপ্ত উঠবে না। আমি একজন ম্যানলি ছেলে, কোলে ওঠার বয়স নেই। বেশ বড় গলায় ভাষণ দিল। অথচ যখন তন্ময় ভাই কোলে তুললেন, পিচ্ছি একদম শান্ত, চুপচাপ ভাইয়ের কোলে উঠে যাচ্ছে আমাদের আগে। দীপ্তকে কোলে নিয়েও কি দ্রুত চলে যাচ্ছে। এদিকে আমি হাঁপাতে হাঁপাতে শেষ। এক পর্যায়ে দেখা গেল দীপ্তকে উপরে রেখে তিনি আবারও এসেছেন। শক্তি দেখাচ্ছে যে। আমি পাত্তা না দিয়ে দ্রুত ওঠার প্রচেষ্টায় তিনি এসে আমার বাহু জড়িয়ে ধরলেন। কোলে নিব? আশ্চর্য চোখে তাকিয়ে দ্রুত মাথা নাড়ালাম। না। তিনি হাসলেন। বাহু শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছেন। আমারও আর সরতে ইচ্ছে হলো না। গরম গালের আভাস নিয়ে তার সাথে স্পর্শে রয়ে গেলাম। কথায় আছে, অতি কষ্টে সুখ মেলে। কথাটা আসলেই সত্য। এই যে এতক্ষণের কষ্টের ফল, এই চমৎকার দৃশ্য, পাহাড়ের উপর থেকে পুরো পৃথিবী যেন একদম ছোট। পৃথিবীর সৌন্দর্য যেমন ফুটে উঠেছে। দীপ্ত শব্দ করে চেঁচাচ্ছে। রুবি আপু ভিডিও করছে, ছবিও তুলছে। হঠাৎ বলল, এই তন্ময়, দাঁড়া। তন্ময় ভাই না করে দিলেন, তুলব না। আরে উরুর সাথে। এবার তিনি আমার দিক তাকালেন, বললেন, তাহলে তোলা যায়? অমত করলাম না। এই সৌন্দর্যের মাঝে থাক না তার আর আমার একটা স্মৃতি, যা দেখে আনমনে হাসবো, লজ্জা পাবো। তিনি ঠিক পাশে এসে দাঁড়ালেন, আদুরভাবে কোমরে ছুঁয়ে দিলেন। এখন আমি তার স্পর্শ ছোঁয়া নিতে পারছি না। শরীর কাঁপা হতে থামাতে পারছি না। আমার শক্ত হয়ে থাকা দেখি তিনি মিষ্টি হাসলেন। তার ঠোঁট মাথায় ছোঁয়ালেন। শক্ত করে চোখ বন্ধ হয়ে গেল। বুকের তীব্রতা আজ অপরিসীম, অপরিচিত। যখন আমরা ফিরবার পথে যাচ্ছিলাম, সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে বড় এক চায়ের ফ্লাস্ক, সাথে ঝুলানো কিছু ওয়ান টাইম কাপগুলো, বিস্কুট, সিগারেটও রেখেছেন। আমাদের দেখে বললেন, চা খাইয়া যাও, গরম গরম। দীপ্ত লাফিয়ে উঠল, চলো খাই। নাম মানলাম সবাই। চা দিতে দিতে বৃদ্ধের নানান প্রশ্ন। তা আপনারা বিবাহিত? প্রশ্নটা ক্লেঙ্গি পেছনের কাপলকে করা হলো, মানে রুবি আপু আর ইব্রাহিম ভাইয়াকে। আমি হাসলাম, জবাব দিলাম, বিবাহিত না, খুব শীঘ্রই হবে। এই তো মাস শেষে তাদের বিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ ঠিক এভাবেই মিলিয়ে রাখুক সারা জীবন। রুবি আপু লজ্জা পেল। ততক্ষণে ধন্যবাদও জানালো। তন্ময় বা চা খাবেন না। তিনি অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে চা হাতে চুমুক দিয়েছি। তখন বৃদ্ধের আরেক প্রশ্ন, আপনারা দুজন?
এটার জবাব কিভাবে দিব? আমি অন্যদিকে তাকালাম। আপু হাসছেন। দীপ্তা আগে আগে তন্ময় ভাইকে দেখিয়ে বলল, এ হচ্ছে আমাদের ভাই, কিন্তু রুয়াপুর ভাই, প্রেমিকার ভবিষ্যৎ হাজবেন্ড। একের ভিতর সব যাকে বলে। লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। সকলে হাসছে। রুবি আপু ঘুরে বললেন, চাচাতো ভাই বোন, ওদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে। ইস, কবে ঠিক হলো? এই ব্যাপারে কথা হয়েছে, তার সম্পর্কে না জানা আমি, অথচ বাড়ির সকলের মুখে মুখে রয়েছে বিয়ে ঠিক হয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, কবে, কই, কখন? আমি শুনিনি কেন? বেশ কিছুক্ষণ কথা হলো। সেখানে অনেকক্ষণ ঘুরে আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সকলের অবস্থা আধমরা। শুধু তন্ময় ভাই এখনো শক্তভাবে হেঁটে চলছেন। তাকে দেখলে বোঝা যাবে না যে আমরা ঘন্টার পর ঘন্টা পাহাড় বেয়ে এসেছি। পা খুবই ব্যথা করছে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় যাব আগে। ঘুম অত্যন্ত প্রয়োজন। করলামও সেটা। হোটেল পৌঁছাতেই আমি আগে ফ্রেশ হতে গিয়েছি। এসে খাওয়া ছেড়ে বিছানায় শরীর এলিয়ে দিলাম। ঘুমে চোখ বুঝে আসছে, অথচ আপু চেঁচাচ্ছে, উরু এখন খাবি, ঘুমাস না? এটা কোনো কথা? অথচ ঘুম কথা শুনছে না। জেকে ধরেছে আমায়। তখনই তন্ময় ভাই হাজির, হাতে প্যাকেট। খাবার নিয়ে এসেছেন। বললেন, উঠ। পরপরই ইব্রাহিম ভাইও হাজির। উঠতে ইচ্ছে হচ্ছে না, ঘুম ধরেছে প্রচন্ড। ঘুম ঘুম চোখে তার দিক তাকালাম। বললাম, উঠে খাবো, আপনারা খান। তন্ময় ভাই দিলেন এক ধমক, থাপ্পড় খাবি। দ্রুত উঠলাম, পেছাম মুখ করে এক কোণায় বসলাম। লোকটার আমাকে ধমকানো থামবে না। ভালোবেসে বললেই তো হতো। পাষাণ আদমরা মুখ নিয়ে খাচ্ছি দেখে সকলেই হাসছে। দীপ্ত হাসছে আর খোঁচাচ্ছে আমাকে। খাওয়া শেষে যাওয়ার সময় তন্ময় ভাই আমার গাল টেনে ধরলেন। এত ঘুম কই থেকে আসে? সারা রাত ঘুমাতে পারিনি। ঘুম তো আসবেই। আমি তো আর তার মতো রোবট নেই, রক্তে মাংসে তৈরি মানুষ। রুবি আপু জোরসে চেঁচাচ্ছে, যাবো না, যাবো না। নিশ্চয়ই ইব্রাহিম ভাই ডাকছে তাকে। কতটা ভালোবাসেন, একদম চোখ ছাড়া করেন না। কতটা লাগে আপু। আর তন্ময় ভাই, ইস, নামও নেই লোকটা। সেই যে গিয়েছে, যাওয়া, যাক যাক যাক, মাত্র 6টা। যাও, ঘুম ধরেছিল। তন্ময় ভাইয়ের দমক খেয়ে চলে গেল। এখন তাকে জ্বালাবো কেন? আমার ঘুম ভাঙিয়েছে। এবার আর তাকে মেসেজে করলাম না, বরং সাহস দিয়ে রুমের দরজা খুলে বাহিরে গেলাম। তার রুম পরেরটি। রুমের দরজা খোলা, ধীরে উকি দিলাম। তিনি শার্টলেস, শরীর কেঁপে উঠল। শার্টলেস তিনি, অথচ শ্বাসকষ্টে আমি। মাত্র গোসল সেরেছেন হয়তো, এখনো চুলে পানি। তিনি দাঁড়িয়ে কথা বলছেন। হঠাৎ ঘুরে আমাকে দেখে পেলেন। আমার দৌড় আর কে দেখে। তার শব্দ করে ডাকা শুনতে পেয়েছিলাম, তাও থামেনি। বুক দুঃখ করছে। রুমে ঢুকে দরজা লক করে ফেললাম। রুবি আপনি? তিনি তো ভাইয়ের সাথে বাইরে বসে। বিছানায় শক্ত করে বসে আছি। যখনই ভাবলাম তিনি আসবেন না, তখনই দরজায় নখ। নিশ্চয়ই তন্ময় ভাই। খুলি, রিস্ক নেওয়ার প্রশ্নই আসে না। বিছানায় উঠে কম্বলের ভেতর ঢুকে গেলাম। বেশ কিছুক্ষণ হচ্ছে, এখন আর কোনো নখ নেই। চলে গিয়েছে। ধীরে এগিয়ে গেলাম। আস্তে করে দরজা হালকা করে খুলে মাথাটা বের করেছিলাম। তন্ময় ভাই সোজা সামনে দাঁড়িয়ে। এই লোক যায়নি। দরজা লাগাতে গিয়েও পারলাম না। আমার থেকেও দ্রুত গতিতে তিনি রুমে ঢুকলেন। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা আমার চুল টেনে ধরলেন। ডেকেছিলাম, শুনেছিলি? ধীরে জবাব দিলাম, শুনিনি। মারাত্মক ধীরে বললেন, মিথ্যে কথা, ভেটগাল। ডুব গিললাম। এভাবে কথা বলছে কেন? আর চোখ তাকালাম। আমার দিক তাকিয়ে হাসলেন। বললেন, ডেস্টিনি, ইউ নিড ইট। চলে গেলেন। বড় বড় শ্বাস ফেললাম। এটা কোনো কথা? রাত গভীর। বিছানায় শুয়ে মনে পড়ল সকালে পরিবার থেকে কল এসেছিল। মা, বাবা, বড় চাচু, বড় মা সকলে কথা বলতে চেয়েছিলেন। কথাই বলতে পারলাম না। পাহাড়ি চড়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে ব্যাপারটা মাথা থেকে চলে গিয়েছিল। এখন তো অনেক রাত, হয়তো সকালে ঘুমিয়ে ভিব, কাল কথা বলে নিব। চোখ লেগে এসেছিল। তখনই তন্ময় ভাই হন্তদন্ত হয়ে রুমে এসেছেন। তার এমতো অবস্থা দেখে আমি দ্রুত বিছানা ছাড়লাম। তিনি বাঙ্গা কণ্ঠে আদেশ দিলেন, দ্রুত তৈরি হ। তার অবস্থা দেখে তৎক্ষণাৎ কেউ প্রশ্ন করেনি, বরং জামা কাপড় পরিবর্তন করে জামা কাপড় ব্যাগে নিতে নিতে আপু প্রশ্ন করলো, কি হয়েছে তন্ময়? তন্ময় ভাইয়ের জবাব নেই। ইব্রাহিম ভাই হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন, অরুর আম্মু হার্ট অ্যাটাক করেছেন।
আমার সামনের পৃথিবী থমকে দাঁড়ালো। কেমন সব অন্ধকারে মিশ্রিত হলো। সে তো ভালো ছিলেন। তাহলে আসার পূর্বে সম্পূর্ণ সুস্থ দেখে এসেছি। হঠাৎ কি হলো? মাহের চেহারা চোখে বাসতে শরীর নেতিয়ে যাচ্ছে। এটা তার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। বয়ে বুকে যন্ত্রণা হচ্ছে। কিছু হবে না তো? ঠিক হয়ে যাবে তো? তন্ময় ভাই টেনে তার বুকে চেপে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রচন্ড কান্না পাচ্ছে। কতক্ষণ নিজেকে নিয়ম করতে চেয়েও পারলাম না। চোখের জল অকারণে বেয়ে যাচ্ছে। দিশেহারা হয়ে কাঁদছি কেন আমি? মা ঠিক হয়ে যাবে। তন্ময় ভাই আমাকে নিয়ে হাঁটা ধরলেন। গাড়িতে বসিয়ে তিনি ড্রাইভিংয়ে গেলেন। পেছনে রুবি আপু আমাকে ধরে বসলো। আজ বাহিরের প্রকৃতিও আমাকে মোহিত করতে পারছে না। ধ্যান মেরে নিচে তাকিয়ে, এই তো সেদিন বিকেলে কি সুন্দর কফি বানাতে শেখালো, বকাঝকা করলো। কি হয়ে গেল একদিনের মাঝে? হসপিটাল পৌঁছে বাবার শুকনো চেহারা, চোখ নাক লালচে হয়ে আছে। পুরুষ মানুষ বিদায় কেমন পাথর হয়ে দাঁড়িয়ে, অথচ আমি কত সহজে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, বাবার কেমন লাগছে? তিনি তো কাঁদতে পারছেন না। তার কি যন্ত্রণাটা অতিরিক্তভাবে জমা হচ্ছে? সোজা সাপটা হয়ে দাঁড়িয়ে আমাকে দেখে এক অস্থির চাহনি দিলেন, যেখানে তিনি বোঝালেন তোর মা ভালো নেই। কেন যেন বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো, কিন্তু আমি নড়তে পারছি না। পা শক্তভাবে পড়ছে, অদ্ভুতভাবে ঠাই দাঁড়িয়ে। তাও পাথরে পরিণত পা দুটোকে নিয়ে বাবার দিক পৌঁছালাম। আমার কাদা দেখে বাবাও ভেঙে পড়লেন। লাং চোখগুলো দিয়ে অন্যদিকে ঘুরে গেলেন। পিছন থেকে স্পষ্ট ভাসছে তার পিঠ কাঁপছে। নিজেকে নিয়ন্ত্রণ করার অপরিসীম চেষ্টা করছে। নানুর বাড়ির সকলেই এসেছে, অথচ কোথাও আমার নজর যাচ্ছে না। বন্ধ হয়ে যাওয়া কাছের দরজার দিক তাকিয়ে বড় মা কাঁদছে। নানু বাড়ির সকলে এসেছে। ছোট মামা পাশে এসে আস্থা দিলেন, সব ঠিক হয়ে যাবে। আমার মন শান্ত হলো না। ভয়ে মন শরীর কাঁপছে। বড় মা তার বুকে জড়িয়ে নিলেন। আদুরে কণ্ঠে কাঁদতে কাঁদতে বলছেন, কাঁদিস না, আল্লাহকে ডাক, তিনি সব ঠিক করে দিবে। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? এবার তো রিস্ক বেশি। এটা তার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। কতটা রিস্ক রয়েছে তা বোঝার মতো অবস্থা হয়েছে আমার। মায়ের জ্ঞান নেই। ডাক্তার এসে খুব সিরিয়াসভাবে বড়দের সাথে কথা বলে গেলেন। বাবা চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভালো কোনো সংবাদ দেননি। ভোর থেকে সকালে হসপিটালে বসে বড় মা কতবার করে খাওয়াতে চেষ্টা করলেন, আমি খেতে পারলাম না। বসে রইলাম। সন্ধ্যার আজান দিচ্ছে। মায়ের জ্ঞান না আসা পর্যন্ত আমার দ্বারা কিছু হবে না, কিচ্ছু না। সারাদিন না খাওয়া আমার শরীর নিতিয়ে ভয় ক্লান্তি সব জেঁকে বসে। রাত দুপুর খবর এলো মা নেই। বেঁচে থাকার লড়াইয়ে তিনি হেরে গেছেন। এতক্ষণের জমানো ভয় নির্মিষেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলো। বাবা কেমন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছে। সকাল থেকে নিজেকে শক্ত করে রাখা আমার বাবা ভেঙে পড়লেন, বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। আমাকে শক্ত করে ধরে রাখা বড় মা কেমন হাউমাউ করে কাঁদছেন। সকলের কান্নার শব্দের মাঝে আমি নিঃশব্দে বসে, চোখের জল নেই কোনো হাউমাউ কান্নার শব্দ। শরীরের সবকিছু অবশ্য পরিণত হয়ে আছে। জ্ঞান চিন্তা শক্তি কাজ করছে না। অবস্থা তখন বেগতিক হলো। যখন মায়ের লাশ বেরোলো, তাকে ধরে আমার হাউমাউ কান্নায় বাবা কাঁদছে। রুহু যেন কেউ নিয়ে যাচ্ছে। চোখ বুজে শুয়ে থাকা আমার মায়ের দৃশ্য কেমন আমাকে মেরে ফেলছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, অথচ মায়ের শরীর আমার থেকে কেউ নিতে পারছে না। তার মুখের দিক তাকালে মনে পড়ে আমাদের স্মৃতি। বাড়িতে ফিরে মা কাকে ডাকবো? আর কোনো মা থাকবে না পৃথিবীতে। সারা জীবন থেকে মা চলে যাবে। এই অজর কান্নার বিরতি নেই। মায়ের সাথে থাকা শক্ত লড়াইয়ে তন্ময় ভাই আমাকে চেপে ধরে দাঁড় করালেন, কিন্তু আমাকে থামাতে পারছেন না। পাগলের মতো আমার কান্না দেখে তিনি অস্থির চোখে দাঁড়িয়ে। চোখের সামনে মাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। পাগলের মতো ছুটে আমিও উঠলাম অ্যাম্বুলেন্সে। বাবাও বসে ভেতরে একদিনে মায়ের হাত ধরে বসে। কান্নার বেগ আমার বেড়ে চলেছে। ক্রমাগত কান্নার ফলে শ্বাস নিতে পারছি না। মসজিদে নেওয়া হয়েছে মাকে, গোসল করাবে। বড় মা রুবি আপু আমাকে চেপে ধরে, না হলে আমি আমার মায়ের কাছে থাকতাম। আর পাশে মসজিদের গেট থেকে কেউ আমাকে নিতে পারলো না। মাথায় কাপড়ে আমি শক্ত হই বসে। বড় মাও আমাকে জড়িয়ে বসে। বাচ্চা দীপ্তর দিক আমার চোখ মাত্র গেল। স্বাস্থ্যবান ছেলেটা কাঁদছে, চশমার নিচে চোখের পানিগুলো বেয়ে যাচ্ছে। ওর দিক তাকাতেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। কমে যাওয়ার কান্নার বেগ বেড়ে গেল। অস্থিরভাবে চোখের জল মুছিয়ে দিচ্ছে।
শেষবারের মতো তাকে দেখালো। মাকে নিয়ে যাওয়ার পরে আমি নিস্তেজ হয়ে এলাম। নিমিষেই চোখের সামনের সব ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আমি বাড়ি তন্ন তন্ন করে মাকে খুঁজছি। মনের ভেতরে কু ডাকছে, সৃষ্টিকর্তার কাছে অপরিসীম অনুরোধ করে যাচ্ছে সবকিছু স্বপ্নের পাতায় লুকিয়ে থাকুক। এই জঘন্য রকম শাস্তি সৃষ্টিকর্তা আমাকে না দেন যেন। আমার পাগলামো দেখে আবারও ডাক্তার ডাকা হলো। সকলে আমাকে বোঝাতে অক্ষম যে আমার মা আর বেঁচে নেই। তিনি কখনোই ফিরবেন না। তাকে আমি কখনো ছুতে পারবো না, দেখতে পারবো না। শরীরের ক্লান্তিকে রেহাই দিল ঘুমের ইঞ্জেকশন। এই অসীম পাগলামির খেলায় আমি আমার তন্ময় ভাইয়ের শুকনো চেহারা দেখতে পেলাম। তাকে বলতে চাইলাম মাকে এনে দিন, কিন্তু বলতে পারলাম না। শুধু তার চেহারা দেখেই চোখ বুজে ফেললাম। চোখের জল ঘুমের ইঞ্জেকশনও থামাতে পারল না। ঘুমে তলিয়ে গেলেও চোখের জল পুরোয়নি। স্পষ্ট অনুভব করছি কারো ভালোবাসার স্পষ্ট। তার ঠোঁটে ছোঁয়া আমার কপালে। হাতে হাত চেপে রয়েছে। পরপর শুধু মাথায় হাত বোলাচ্ছে। দ্রুততম নেওয়া তার নিঃশ্বাসগুলো শুনতে পাচ্ছি। তার অতি ধীর আওয়াজ, যে আওয়াজে বিরাজমান অপরিসীম অনুভূতি। অরু ফাপড়ি কাটছে। ঘুমের তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ঘুম ভেঙে আসছে। অনেক সময় অতিবাহিত হয়েছে হয়তো। মাথা শক্ত হয়ে আছে, নড়ানো যাচ্ছে না। তন্ময় ভাইয়ের শুকনো চেহারা, তার এমতো অবস্থা দেখতে অভ্যস্ত নই আমি। তিনি দ্রুত স্যালাইন খুলে দিলেন। গালি স্পর্শ করলেন অরু। তার কণ্ঠ, তার আবেদনময় কণ্ঠে আজ বিচলিত অনুভূতি। এক ধ্যানে তার চোখে তাকিয়ে কেমন শুকিয়ে তার চেহারা। প্রতিদিনের মতো জল করছে না, ক্লান্ত হয়ে আছে, নিশ্চয়ই ঘুমাননি। অথচ আমি ঘুমিয়ে নিলাম পরপর। কোনো শব্দ করতে পারছি না পারছি তাকে ছুঁয়ে দিতে। কষ্ট হচ্ছে তীব্র। বুকের সে আর্তনাদ আবারও ভেসে আসছে। চোখের জল আবারও ভিড় করছে। তন্ময় ভাই আমাকে উঠিয়ে বসালেন। তাকে সামনে পেয়ে সাতবার ইচ্ছে করছে কান্নার বাদ। তাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে কেঁদে ফেললাম। ঘেঁষে পড়লাম তার বুকে। তিনি আমাকে শক্ত করে ধরলেন। অভিযোগগুলো বেরিয়ে আসতে চাইছে। বারবার বলতে মা এনে দিন, আমার মা এনে দিন। তিনি নেতিয়ে উঠলেন। আর লালচে চোখগুলো দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবেন। আমি আরো স্থির কান্নার আওয়াজে তিনি আরো কিছুটা শক্ত করে ধরলেন। মুখের সামনে থেকে চুল সরিয়ে দিলেন। ভাঙা কণ্ঠে বলতে লাগলেন, এভাবে করলে হবে? আমরা সবাই কি সারা জীবন থাকবো? যেতে হবে তো। একদিন আগে বা পরে। আর চাচি ছিলেন সৎ মনের, ভালো মানুষদের সৃষ্টিকর্তা দ্রুত নিয়ে যান। তারা সৃষ্টিকর্তার প্রিয়। তুই এভাবে কাঁদলে চাচি কতটা কষ্ট পাবেন। কাঁদে না, হবেন লক্ষ্মী না তুই আমার। কথা শোন, এখন খেতে হবে। খাবার খাওয়া আমার দ্বারা সম্ভব নয়, একদম না। গলা দিয়ে যাবে না। বাবা কোথায়? তার কি অবস্থা? তন্ময় ভাইকে প্রশ্ন করলাম আকুলতা নিয়ে। বাবা প্রেশার বেড়েছে প্রচণ্ড। বাবা নিজে গিয়ে খাইয়েছে, ঘুমের ট্যাবলেট দিয়েছে, আপাতত ঘুমাচ্ছে। এখন তুই খাবি। বড় মা এসেছে খাবার নিয়ে। আমাকে দেখতেই কিছুক্ষণের মাঝে তার শুকনো চেহারা আবারও ভিজে আসছে চোখের জলে। কোনোভাবে চোখের জল মুছে তন্ময় ভাইকে বললেন, আব্বা এখন গোসল করে নে, যা, কিচ্ছু খাস নাই, যা, আমি আসতেছি। তিনি আবারও আমার দিক তাকালেন। শক্ত হাতে চোখের পানি মুছিয়ে দিলেন। খেয়ে নে, আমি আসছি। খাবো না করেও জোরপূর্বক খাওয়ালেন বড় মা। খেতে গিয়েও পারছি না, চোখের জল ভিজে যাচ্ছে। খাওয়াতে বড় মাকেও কেমন কাঁদছে। এক হাতে আমাকে জড়িয়ে রেখেছেন। মায়ের চেহারা বাসতেই খাবার আর গিলতে পারছি না। এই যে বড় কষ্ট, তীব্র কষ্ট। এহসানার মার্জি এসেছে, সাথে ওদের মা বাবা। ওরা কালও এসেছিল। অজ্ঞান ছিলাম বিদে চলে যেতে হয়েছিল। মার্জির আম্মু আমার পাশে বসলেন, আমাকে বোঝালেন, মাথায় হাত রাখলেন, বললেন, সব ঠিক হয়ে যাবে মা, ভেঙে পড়িও না। এখন তোমার বাবাকে তোমার সামলাতে হবে। তার তো আর সন্তান নেই, তুমি তার একমাত্র রাজকন্যা। তুমি এভাবে ভেঙে পড়লে তাকে কে দেখবে? শক্ত হতে হবে। এখন যে আছেন তাকে আগলে রাখতে হবে। সত্যি তো, আমি তো তার সম্বল। কে আছে আর বাবার? আমাকেই তো তাকে দেখতে হবে। বড়দের সাথে কথা বলার জন্য তারা চলে যাচ্ছেন। মার্জি দ্রুত এসে শক্ত করে জড়িয়ে ধরল। আদুরে কণ্ঠে বলল, কাঁদলে হবে? এখন অনেক দোয়া করতে হবে আন্টির জন্য। তুই কাঁদলে আন্টি আরো কষ্ট পাবেন। কাঁদে না, বাচ্চাদের মতো আমাকে বোঝাচ্ছে, অথচ আমি বুঝতে নারাজ, একদম নারাজ। রাতের দিক বাবা আসলো, উঠে বসলাম। একদিনে তার দিক তাকিয়ে রইলাম। শুকনো চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি ভালো নেই।
বড্ড কষ্টে, হাঁটতেও কষ্ট হচ্ছে হয়তো। পাশে বসলেন। বাবাকে জড়িয়ে ধরতে বাবা কেমন ভেঙে পড়লেন, বাচ্চাদের মতো কেঁদে দিলেন। মাথার ক্রমাগত হাত বোলাতে বললেন, আমি আছি তো, আমার জন্য তুমি আর তোমার জন্য আমি। থাকবে না বাবার সাথে? এই তো। আর কাঁদে না। বাবা বসেই রইলেন। তার পায়ে মাথা রাখলাম। মাথাটা বার হয়ে আছে। মাথা তুলতে কষ্ট হচ্ছে। হঠাৎ সব পরিবর্তন হয়ে গেল। বাড়িটা নিস্তব্ধতায় ঘিরে। এই যে আমাদের বাড়ি না, ভিন্ন বাড়িতে রূপান্তরিত হয়ে আছে। পরপর দিনগুলো নিস্তব্ধতায় গেল। কয়েকদিনের মাঝে তন্ময় ভাই অনেকবার চেষ্টা করলেন বাহিরে নেওয়ার। তিনি আমাকে নিতে অক্ষম। আজ ঢাকা থেকে এলেন মাত্র। এসে শক্ত গলায় বললেন, তৈরি হ। বসেই রইলাম। তিনি হাতে টান মেরে উঠালেন, গাল টেনে ধরলেন। এক্ষুনি যা। ধীরে বললেন, যেতে ইচ্ছে হচ্ছে না। হবে, যা, তৈরি হ। নাকি তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন। আমি যাব সাথে। ছোড়া চোখে তাকালাম। গাল গরম হয়ে উঠছে। ওনার সাথে পেরে উঠবো না, তাই আপোষে চলে গেলাম। তৈরি হওয়ার মতো ইচ্ছে নেই। ড্রয়িং রুমে সে আগের মতো সকলে বড় মা রান্নাঘরে, ছোট চাচি ডাইনিং গুছাচ্ছে। শুধু মা আর নেই। এখন থাকলে হয়তো সোফা টিভি পরিষ্কার করা শুরু করতেন, সিঁড়ি ঝাড়ু দিতেন, মুছতেন, আমাকে ধমক দিতেন, এটা করবি না, ওটা করবি না। চোখ বুঝে ফেললাম। বড় চাচ্চু নিউজ পেপার পড়ছে। আমাকে দেখে ইশারা করলেন যেতে। আমি তার পাশের সোফায় বসলাম। নিউজ পেপার পাশে রেখে মাথায় হাত রাখলেন। শান্ত কণ্ঠে বললেন, তন্ময়ের সাথে ঘুরে আস, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হবে। মাথা দোলালাম। তন্ময় ভাই হাজির। বাইকের চাবির সাথে। বাইক নিয়ে বেরোবে বুঝি। আমাকে পিছু আসতে বললেন। বড় মা হাত ধরে সাবধানে যাবার পরামর্শ দিলেন। জবাবে হ্যাঁ বললাম। দারোয়ান নানা কেমন আমাকে দেখে চুপসে গেলেন। কিছু বলতে চাচ্ছেন। তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে আর বাবা কথাটা বললেন না, বরং চমৎকার হেসে ঘুরিয়ে বললেন, মহামণি, ঘুরে দ্রুত আসবা, নতুন রূপে ফিরবা, সকলে মিলে একত্রে খেলবো। হাসলাম। আসলে কিছু মানুষের মন খুবই সরল হয়, একদম পানির মতো। তন্ময় ভাই বাইক বের করেছেন। দীর্ঘণ্ঠে আওয়াজ দিলেন, উঠ। আমি উঠলাম। বললেন, ভালোভাবে বস, ওলনা গলায় পেঁচা। পারবো না, এভাবে থাকুক, কিছু হবে না। পেছনে ঘুরে চোখ রাঙালেন, দ্রুত কর। উপায় না পেয়ে ঠিকঠাক হলাম। বাইকে উঠলে কত কিছু সামলাতে হয়। সোনালি আলোয় পরিবেশ মনমুগ্ধকর। আশেপাশে নির্জনতা নেই। মানুষের কোলাহল চলছে। তন্ময় ভাই আর আমি হাসছি। বড় বড় গাছগুলো ফেলে চলে যাচ্ছে। তার ডান হাত আমার কাঁধ ফিরিয়ে পিঠের দিক পেঁচিয়ে আরেক হাত ফোন নিয়ে দিব্যি কথা বলছেন আর হাসছেন আমাকে নিয়ে। এক প্রকার তার সুরক্ষার মাঝে আটকে। কয়েকবার ছাড়ার জন্য বললাম। তার কোনো রিয়েকশন নেই, ছাড়বে বলে মনে হয় না। তাই মাথায় নিয়ে চললাম। বাতাসে সে তার কালো ঘন চুলগুলো আউলে দিচ্ছে আর চোখে তাকে দেখতে বেশ লাগছে। পৃথিবীর সোনালি আলোয় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। তার চোখগুলো আমার দিক, অথচ আশেপাশের আমার থেকেও সুন্দর মেয়েরা আছে, কিন্তু তিনি আমাতে বিভোর। কথা শেষ হতে ফোন রেখে বললেন, পুচকা খাবি? কেন? আমি তো দেখতাম স্কুল কলেজ বরং বাড়িতেও এই হাবিজাবি খেতিস। আজ ইচ্ছে করছে না? করছে না, চল খাবি। আর চোখে তাকে দেখে নিলাম। আপনি খাবেন সাথে? তাহলে খাবো। তিনি এগুলো একদম খেতে পারেন না, নিশ্চয় না করবেন। তার দ্বারা টক ঝাল খাওয়া অসম্ভব। তার উত্তর ও একই ছিল, এগুলো খাওয়া ইম্পসিবল, তুই খা। আপনি খেলে খাবো। আচ্ছা, তুই খাওয়াই দিবি? হাসলাম। বললাম, তাহলে খাবো না। তিনি কথা বাড়ালেন না, টেনে নিয়ে গেলেন সেদিকে। অর্ডারও করলেন। আমি বললাম, ঝাল টক বেশি। তন্ময় ভাই চোখ রাঙালেন, পেট খারাপ হবে। তাহলে বললেন, কেন খেতে? তুই কিভাবে তাকিয়েছিলি? তাই না বললাম। ইস, মিথ্যুক। দেখা গেল তন্ময় ভাইকে খাওয়াতে গিয়ে আমায় কামড় খেতে হয়েছে কয়েক। তিনি হাসছেন, অথচ তার নাক লাল হয়ে আছে ঝালে। খাওয়া শেষে আমার নিজেরও প্রচন্ড ঝাল লাগছে। কিছু ফুচকে ছেলেরা পানি বিক্রি করছে ডেকে ডেকে। বোতলে সুরক্ষা নেই কোনো। আমি সেখান থেকে নিতে যাচ্ছিলাম, তিনি দিলেন ধমক, এভাবে হাবিজাবি খেয়েছিস, এখন এই পানি খেয়ে ডায়রিয়া বাঁধানোর ধান্দা। টেনে সামনে নিতে লাগলেন। সামনে বড় দোকান। পৌঁছে প্রশ্ন করলেন, পানি নিবি না আইসক্রিম? অথচ আমার জবাব শুনলেন না। আইসক্রিম পানি দুটোই নিলেন। আগে বলে
বোতলের মাথা খুলে দিলেন। পানি খেয়ে শান্ত হলাম। জাল টক খেতে তো ভালোই লাগে, কিন্তু তারপরের মুখ জ্বলে যাওয়াটা অস্বাভাবিক কষ্ট। পরপর আইসক্রিমও খেতে দিলেন। সামনে ফ্যামিলি ঘুরতে এসেছে হয়তো। গাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা বেলুন হাতে দাঁড়িয়ে, নিশ্চয়ই এই দম্পতির সন্তান। আমার তাকিয়ে থাকা দেখেও সে তাকালেন, দুষ্টু স্বরে বললেন, আমাদেরও হবে। কি লজ্জা! ইস, সরুন। তিনি হাসছেন। সরুন কি? ভবিষ্যৎ আসছে, তখন আমাদেরও হবে। চাই। লজ্জায় আমি দ্রুত হাঁটা ধরলাম। পিছনে তাকালাম, তেমনি এখনো দাঁড়িয়ে। আমি গিয়ে তার হাত টেনে আনতে চাইলাম, কিন্তু একটু নড়াতে সক্ষম হলাম না। তার হাসির শব্দ শক্তি বাড়িয়ে আবারও চেষ্টা করলাম, হচ্ছে না। তিনি কি পাথর? তিনি কি মানুষ নন? পরপর নিজেই আসলেন স্বেচ্ছায়, গাল টেনে দিলেন। লিলিপুট, তোর শরীরে শক্তি আছে আমাকে নড়ানোর? ভেঙ্গালাম। এখন একটা উইক আছি, ঠিক হতে দিন। আঙ্গুল দিয়ে উছিয়ে ছুঁড়ে মারবো ওপারে। এবার তার প্রচণ্ড হাসির শব্দ। হাসতে হাসতে আমাকে তার বাহুতে চেপে ধরলেন। নিজেকে দেখেছিস? 1 কেজি মাংস তো নেই শরীরে। জবাব দিলাম না, অথচ আমার দিক তাকিয়ে তিনি হেসেই যাচ্ছেন। লোকটা হাসলে তাকে মারাত্মক সুন্দর দেখায়। যখন বাড়ি ফিরেছি তখন সন্ধ্যা, মাগরিবের আজান দিচ্ছে। ড্রয়িং রুম থেকে শোরগোল আসছে। দূর থেকে দেখা যাচ্ছে নানু বাড়ির সকলে এসেছে। সামনের সোফায় চাচ্চুরে বসে বাবা শক্ত চোখে তাকিয়ে। তাকে এতটা শক্ত হয়ে থাকতে আমি আগে দেখিনি। চোখ গেল সোমনার দিক। আমাকে দেখতেই দাঁড়ালো। সকলের উদ্দেশ্যে বলল, এই তো রু এসেছে। এখন মায়া মমতা আমার নিতে ইচ্ছে করছে না। যাও, একটু মাইন্ড ফ্রেশ হয়েছিল তাই এদের দেখে চলে গেল। মামা ডাকলেন। বাবা এবার শক্ত গলায় বললেন, আমার মেয়ে হতে দূরে। মামাও আওয়াজ তুললেন, এমন কথা কিভাবে বলেন? ওরু আমাদেরও মেয়ে। বাবা হাসছেন। তাই? কিছু বুঝছি না। সকলেই থতমত হয়ে আছে। তখনই তন্ময় ভাই আসলেন। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তারপর তিনি সামনে তাকালেন। মানুষজন দেখে রুবি আপুকে উদ্দেশ্য করে বললেন, রুবি, ওরুকে নিয়ে যাও উপরে। বাবা থামালেন, বললেন, না, ও থাকুক। জানুক ওর নানু বাড়ির মানুষদের আসল রূপ কতটা লজ্জাহীনেরা। ছোট মামা হুঙ্কার করে উঠলেন, সাবধানে কথা বলুন। বড় চাচ্চু বাবাকে চুপ থাকতে বললেন। বাবা চুপ হলেন না। তিনি এসে আমার হাত ধরলেন, সামনে নিয়ে গিয়ে আঙ্গুল তুলে মামাকে দেখালেন। শক্ত গলায় বলতে শুরু করলেন, এই হচ্ছে তোমার মায়ের আপন ভাই, তোর আপন মামা। সেই মামা যে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোর মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তোর মাকে সোজা সাপটা বলি দিয়েছে সুমনার বিয়ে তন্ময়ের সাথে না হলে তারা তোর মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তোর মায়ের আপন মামাদের প্রেশার তোর মা নেই। এখন আবার আসছে আরেক কাহিনী নিয়ে। তোর মায়েরও নাকি ইচ্ছে ছিল সুমনাকে এই বাড়ির বউ করার। তন্ময়ের জন্য নাকি সুমনাকে বেছে রেখেছিল। এক মৃত মানুষকে নিয়ে আজগুবি কথা বানানোর ক্ষেত্রেও এরা থেমে নেই। এখন তুই কি বলিস? এদের সাথে সম্পর্ক রাখতে চাস? বল আমায়। মামা আমার দিক তাকালেন। ওরু, আম্মু আমার, এগুলো বিশ্বাস করছিস? আমি আমার বোনের সাথে এমনটা করব তোর মনে হয়? আমি শুধু সুমনার জন্য প্রস্তাব দিয়েছিলাম। তুই নাকি জানিস যে সুমনা কতটা ভালোবাসে তন্ময়কে? ও তো সুইসাইডও করতে গিয়েছিল। নির্ঘাত সময় মতো বাঁচাতে পেরেছি। আর তোর মা নিজে বলেছিল সুমনা কতটা গুণী মেয়ে। ও তন্ময়ের জন্য সুমনাকে চেয়েছিল। বিশ্বাস না হলে তোর ছোট মামাকে জিজ্ঞেস কর। বাবা থামিয়ে দিলেন। আপনাকে আমি নিজে জানিয়েছিলাম তন্ময় আর ওরুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনাকে শান্ত গলায় বুঝিয়েছি ওরা দুজন দুজনকে পছন্দ করে। সেখানে আপনি কিভাবে এতটা নির্লজ্জ হতে পারেন? আমার চোখ গেল সোমনার দিক। মেয়েটা কেমন হিংস্র চাহনি নিয়ে আমার দিক তাকিয়ে। দিন দিন মেয়েটাকে একদম অচেনা লাগছে, একদম অচেনা। এক ভিন্ন সুমনা যে সবচেয়ে নিচে নামতে পারবে। তন্ময় বেশ বিরক্ত হয়ে উঠছেন। ধীরে ধীরে বিরক্ত তার আগে পরিণত হচ্ছে। কতক্ষণ চুপ ছিলেন, এবার বেশ শক্ত কণ্ঠে বললেন, কিসব আজব কথাবার্তা? বাবা মা আছে আমার, অনাথ নই যে চাচা চাচির জন্য বউ খুঁজে বেড়াবে। এসব আজগুবি কথা না বলেন প্লিজ। আর ভাবেন কিভাবে আপনাদের সাথে আমাদের যাই? নির্ঘাত আমার চাচ্চু ভালোবেসে বিয়ে করেছিল, নাহলে আপনাদের মতো পরিবার থেকে আমরা 1000 গুণ দূরে থাকি। দেখুন আমাদের অবস্থা তো জানেন। আপনাদের পুরো পরিবার হাজতে সারা জীবনের জন্য আটকে রাখতে সক্ষম। তাই অযথা চিংক্রিয়েট না করে সোজা সারা জীবনের জন্য বেরিয়ে যান। আল্লাহ হাফিজ। পরপর রুবি আপুকে ডাকলো, রুবি, ওরুকে নিয়ে যা।
বাবার গাড়ে হাত রাখলেন, ধীর কণ্ঠে বললেন, কথা বাড়ানোর প্রয়োজন নেই। তারপর দ্রুত পায়ে চলে গেলেন বাড়ি থেকে। মামা বেশ কয়েকবার ডাকলেন, শুনলাম না। আমি জানি আমার বাবার কথা সত্য, জিনিসটা এতদিন বুঝতে না পারলেও এখন সম্পূর্ণ ক্লিয়ার। বাবা আরো শক্ত গলায় তাদের সাথে কথা বলছেন। এক প্রকার দুপরিবারে চিল্লি চলছে। দীপ্ত নাকুস কালো, বাইরে ভাই, তোমাদের নানু বাড়ির লোক তো বড্ড নির্লজ্জ, এমন কেন তোমার মামারা? আর এই সুমনা আপু? জবাব দিলাম না। রুবি আপু দীপ্তের মাথায় টোকা মারলো, চুপ, শুধু ফাঁকা ফাঁকা কথা। আমি জানি সাচ্ছুরা বাবা তারা ভয়ঙ্কর স্টেপ নিত মামাদের ক্ষেত্রে, শুধু আমার আর মায়ের কথা ভেবে কিছু করছে না। আমার মা যে অনেক ভালোবেসে তার ভাইদের, পাগলের মতো ভালোবাসত, সেই ভাইদের কিছু করার মনোবল স্বয়ং বাবারও নেই। আর তারা তো আমার মামা, ছোটবেলায় কোলে নিয়ে বেড়াতো, থাক না সব। বাবা শক্ত গলায় দারোয়ান নানাকে আদেশ দিলেন, আজ থেকে ও বাড়ির কাউকে ভেতরে ঢুকতে দিবে না, কড়াকড়ির নির্দেশে। এরপর যতবার মামারা এসেছেন ঢুকতে দেওয়া হলো না। আমিও চোখ কানা হয়ে রইলাম। তাদের কল বা ইঙ্গিত কানে নিলাম না। কেন নিতে যাব? তাদের ইঙ্গিত হচ্ছে আমি রাস্তা করে দিতাম তার মেয়েকে এই বাড়ির বউ করার জন্য। অদ্ভুত, তারা কি তন্ময় ভাইকে চিনেন না? হয়তো, না হলে কখনো ভাবতেন না। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতেরা লোক। পৃথিবী এক জায়গায় আর সে এক জায়গায়, তার উপর কথা চাপানো অসম্ভব। সেখানে বিয়ের মতো একটা বিষয়, তাও আবার সুমনা, যাকে তিনি আগে থেকে পছন্দ করেন না। নেহাতি আমার জন্য ঠেলতম, এখন তো তাই নেই, একদম চুক্তি দিয়ে শুটকি করে দিবেন। আজকে শুক্রবার সকাল 8টায় তন্ময় ভাই বাড়ি ফিরেছেন। গত পুরো 1 মাস তিনি ঢাকা ছিলেন। তার ফিরে আসার কারণও রয়েছে। কারণ হচ্ছে আজ বড় চাচ্ছু আর বড় আম্মুর অ্যানিভার্সারি। যেহেতু আগের বার চাচ্ছু ইলেকশন ছিল, সে সময় ব্যস্ততায় অ্যানিভার্সারি পালন করা হয়নি, তো এবার পালন করা হবে। টেবিল গোছাচ্ছিলাম, তখনই রুবি আপু রুমে আসলো, মুখ ঘোমরা। নির্ঘাত লেগেছে ইব্রাহিম ভাইয়ের সাথে। আমি বললাম, আবার লেগেছে? তার শক্ত গলার জবাব, আমি লাগি? ওই তো লাগে, লাগালাগি বাদ, আর কথা হবে না। বাবাকে বলবো বিয়ে ক্যান্সেল, সব ক্যান্সেল। হাসলাম, এই নিয়ে 1000 বার বিয়ে ক্যান্সেলের কথা বলেছে, অথচ প্রত্যেকবারই শর্ট আউট হয়ে যায়। ব্যাপারটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কেউ তার কথা আমরা বিলিভ করি না। বললাম, ছাদে যাবে? রাজি হয়ে গেল। ছাদে গিয়ে পড়লাম বিপাকে। তন্ময় ভাই পুশ আপ করছে, দীপ্ত টান টান উত্তেজনা নিয়ে গুনছে, শুকনো গলায় বারবার প্রশংসা করে যাচ্ছে। বাহ বাহ, চমৎকার, কি শক্তি! ইস, আমি কবে পারবো? চলে যাচ্ছ? লজ্জা করছে প্রচন্ড। উদম শরীরে তাকে দেখার অভিজ্ঞতা একদম নেই। আর চোখে একবার দেখে দ্রুত অন্যদিকে ফিরলাম। বুকের স্রোত তীব্রতায় বয়ে চলেছে। রুবি আপু টিটকারি মারলেন, ওহ, এই কারণে ছাদে আসতে ইচ্ছে হচ্ছিল? বললেই হতো, আমরা সব বুঝি। সাই বুঝে? মুখে বললাম, না, বিশ্বাস করে আমি জানতাম না তিনি এগুলো করছেন। লজ্জায় গাল লাল হচ্ছে। আমাকে খেয়াল করতেই তিনি থামলেন, উঠে দীপ্তকে ইশারা করলেন পানির বোতলটা দিতে। ছোড়া চোখে তাকালাম, তিনিও তাকিয়ে। কি সাংঘাতিক লাগছে, ঘামে ভিজে আছেন, কপাল হতে টুপটুপ ঘাম ঝরছে, পর্ষা শরীর ঘাম বেয়ে চলেছে। আমি রুবিয়াপুর পেছনে চলে এলাম। দীপ্ত বোতল নিয়ে নিচে চলে যাচ্ছে। তন্ময় ভাই ঠায় দাঁড়িয়ে। রুবিয়াপু হঠাৎ দৌড় লাগালো, আহাম্মকের মতো তার যাওয়ার দিক তাকিয়ে। এটা কি হলো? এমন কেন করলোর উত্তর ফেলাম তন্ময় ভাইয়ের কাছে। তিনি দিব্যি তার ঘামে বেদা শরীর নিয়ে আমাকে চেপে ধরলেন। অনুভূতির ভূমিকম্প বুঝে একে বলে। কাঁপা শরীর আর কণ্ঠ নিয়ে বললাম, সরুন। তার ঠোঁট বার কান বরাবর আনলেন। সরুন সরুন। কোথায় সরব? আমার নড়াছড়া আটকাতে আরো চেপে ধরলো। ধীর কণ্ঠে আবেদন করলো, আজকে শাড়ি পরবি, যেটা দিয়েছিলাম। অসম্ভব। শাড়ি আর আমি, আমার দ্বারা শাড়ি পরা অসম্ভব, একদম মেনটেন করতে পারবো না। দেখা যাবে শাড়ি ওখানে, আমি এখানে। কানের লতিতে কামড়ে বললেন, অসম্ভব? মাইর খাইছস? থাপড়ে দাঁত ফালাই দিব। সুন্দরভাবে তৈরি হবি শাড়ি পরে। পরবো না? আচ্ছা, দেখা যাবে। আমি কথা বলবো তার পূর্বে বড় মার গলা। তিনি উপরে আসছেন। পাগলের মতো ছোটাছুটি করতে লাগলাম। বড় মা দেখলে মান ইজ্জত সব যাবে, একদম যাবে। তন্ময় ভাই কিছুক্ষণ বাদে নিজে ছাড়লেন। তারপর ছাদের দরজার সামনে মাত্র আসা বড় মার হাতে তাওয়াল ধরিয়ে দিলেন। পরপর বড় বড় পা ফেলে চলে গেলেন। লজ্জা দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম বড় মার সামনে। সবসময় আমাকে পাশিয়ে দিয়ে চলে যান। উফ। ড্রয়িং রুমে বসে দেখছি ছাদে জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে, নিশ্চয় সাজানোর জন্য। রবিন ভাই আর ইব্রাহিম ভাইয়া নিচ্ছেন, সাথে আছে তন্ময় ভাইয়ের কতগুলো সেলা।
এভাবে শুনেছি আরিফার আর আইরিন আসবে। তন্ময় ভাইয়ের মামাতো ভাই বোন দুটা দেরি করে আসবে, সারপ্রাইজ দিবে যে। হ্যাঁ, ওরা আসলে বড় মা খুশি হবে প্রচন্ড। ও বাড়ির বাচ্চাদের মাঝে আরিফ আর আইরিনকে বড় মা প্রচন্ড ভালোবাসেন। আর শুধু তার রিয়েকশন দেখার জন্য এক্সাইটেড আমি। দীপ্ত ছাদে উঠবার সময় ডাকছে, আপু সাথে আছো? তন্ময় ভাই ডাকে। ইস, মানিজ্য শেষ করার জন্য ডাকছে। জবাব দিলাম, যাব না। ওকে, বেশ ভাব নিয়ে বলে চলে গেল। রুবি আপু কিছুক্ষণের মাঝে এসে ফোন আমার হাতে ধরিয়ে বলল, ধর, এই হাদার সাথে কথা বল। তারপর টিভি অন করে সিরিয়াল দেখায় বসলো। কাসাম মেরি পেয়ার কি। ওপারে ভাইয়া চেঁচাচ্ছে। একটু কেসে কথা বলতে শুরু করলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। তা একই বাড়িতে থেকে কল কেন করতে হচ্ছে? ভাইয়া নিশ্চয়ই চমকেছেন। পরপর নালিশ শুরু করলেন, ওরু আর বলিও না, ও আমায় পাগল করে ছাড়বে। কতক্ষণ যাবত একটু ছাদে আসতে বলছি, আসছেই না। এমন কেন? বললাম, তুলে নিয়ে যান। পাশ থেকে আপু চোখ রাঙালো, দ্রুত ফোন নিয়ে কেটে দিল। রুবি আপু চমৎকার এক তাঁতের শাড়ি পরেছে। আমি শাড়ি হাতে দাঁড়িয়ে। শাড়ি পরে তন্ময় ভাইয়ের সামনে যাব। আমি আজ লজ্জায় মরে যাব। কেন জানে শাড়ি আর তিনি ভাবতে শরীর রক্ত দ্বিগুণ বেগে চলতে শুরু করেছে। বড় একবার এসে জিজ্ঞেস করলেন, কিরে কোথায় যাবে? আপু বেশ আরামসে জবাব দিল, সিক্রেট, বলা যাবে না। অথচ তখন আমি শাড়ি হাতে দাঁড়িয়ে। এত বুক কাঁপছে কেন? একটা শাড়িই তো, কিচ্ছু হবে না। তারপরও মন শান্ত হচ্ছে। কি সুন্দর তৈরি হয়েছেন আপু। আমায় শাড়ি পরতে না দেখে বলল, আচ্ছা পরতে হবে না শাড়ি, যা কামিজ পর। ঠায় দাঁড়িয়ে রইলাম। শাড়ি পরাটা আজ বাধ্যতামূলক, না হলে আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন। সাহস সঞ্চয় করলাম, বললাম, পরিয়ে দাও। আপু মাথায় ফুল গেঁথে আমায় পরাতে সাহায্য করলেন। অস্থির মন নিয়ে শাড়ি পরেছি। ঠিকঠাক সামলাতে পারলেই হয়। একবার আপুকে বলেও দিলাম, বেশি করে সেফটিপিন ব্যবহার করিও। আরে শান্ত হ, কিচ্ছু হবে না। না হলে ভালো। আলহামদুলিল্লাহ। শাড়ি পরিয়ে আপু কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। মাশাআল্লাহ অরু, তোকে তো শাড়িতে দারুণ দেখতে লাগছে। তন্ময়, পাগল না হলেই হয়। এই তো আমার বুকের স্রোত বাড়িয়ে দিল। যা নিয়ন্ত্রণ করেছিলাম নিমিষে সেটার সমাপ্তি ঘটল। দুর্বল কণ্ঠে বললাম, চুপ থাকো প্লিজ। আপুর হাসি আর কে দেখে। সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ভাজে ভাজে কোমরে ধুলে। সিল্কি শাড়িটা বেশ সুন্দর, অথচ অনুভূতি আমার ভিন্ন। কিছুক্ষণ আমাকে ডেকে আপু নিজেই চলে গেলেন ছাদে। শুধু আমিই দাঁড়িয়ে। তন্ময় ভাইয়ের সামনে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না, তাও শাড়িতে, যেটা তার সামনে কখন পড়েছি বলে মনে হয় না। ছাদের সিঁড়িতে চাপটি মেরে দাঁড়িয়ে। পা উঠতে চাচ্ছে না। এই কোন মুসিবত? এমনটা কেন হচ্ছে? প্রতিদিনের তুলনায় আজ বেশ ন্যাকামো করছি। কোথায় থেকে আসে এই ন্যাকামোগুলো? করবো না ন্যাকামি। দ্রুত পায়ে চারপাশ সিঁড়ি উঠে আবারও দাঁড়িয়ে পড়লাম। বুকের স্রোতের গতিপথ খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড নার্ভাস লাগছে। নিহ আইরিন দেখে ফেলেছে। তৎক্ষণাৎ আওয়াজ দিল, ওই ওরু, দ্রুত উঠো। সকলে চলে এসেছে। তার মানে কতটা দেরি করেছি আমি সেটা আর উল্লেখ না করে বুকের দুকদুকানি নিয়ে ধীরে ছাদের দিক চললাম। সর্বপ্রথম নজরে আসলো স্পষ্ট লাইটিং দ্বারা ছাদের ডেকোরেশন। চমৎকার এক বড় ছবি ফ্রেম করার সামনে বড় চাচ্ছু আর বড় মা। তারা দুজন সেই ছবিটির সামনে দাঁড়িয়ে। বড় চাচ্ছুর পাঞ্জাবি ধবধবে সাদা রং আকর্ষণ কাটছে, তেমন বড় মায়ের টকটকে লাল রঙের বেনারসি। দুজনের চমৎকার কম্বিনেশন ড্রেস আপ দেখে আশেপাশে নজর গেল। চাচা চাচি থেকে সরে সকলে পাঞ্জাবির শাড়ি পরেছে। সেম গোজ ফর মিস্টার তন্ময়। তিনিও পাঞ্জাবি পরেছেন মেরুন রঙের। তার মুখের দিক তাকাতে গলা শুকিয়ে আসলো। তার এই দৃষ্টির জন্যই তো শাস্তি ইচ্ছে হয় না আজকাল। তার উপর শাড়ি পরিধান করেছি, ভাবা যায়? বড় মার মুখে আনন্দতা ছুঁয়ে জল জল চোখে আমার দিক তাকালেন। লজ্জিত কণ্ঠে বললেন, দেখুরু, কি করেছে ছেলেটা? এত বড় ছবি কেউ প্রেম করে? তুই আমায় বল। আবারও তন্ময় ভাইয়ের দিক চোখ গেল। তিনি এখনও আমার দিকছে, আর যেন আমার শরীরের সব শক্তি সে কেড়ে নিচ্ছে তার চাহনি দিয়ে। লোকটা এমন কেন করছে? হালকা হেসে জবাব দিলাম, বাহরে, অ্যানিভার্সারির বছরে একবার আসে বুঝলে, এতটুকু কিছুই না। বড় চাচু বেশ আনন্দে আছেন। কি সুন্দরভাবে স্ত্রীর ছেলেকে নিয়ে দাঁড়িয়ে তিনজনকে একসাথে চমৎকার দেখাচ্ছে। আইরিন চেঁচাচ্ছে, তন্ময় ভাইয়া ক্যামেরার সামনে, ওরুকে পরে দেখে নিও, আপাতত ছবি তুলে যাও, আমরা তুলব। বড়রা সকলে একসাথে এখানে। কি লজ্জাজনক পরিস্থিতি এটা এভাবে বলার বিষয়। লজ্জায় আর মুখ তুলতে সক্ষম হলাম না। আরিফ ভাইয়া
এসে পাশে দুষ্টু স্বরে বলতে লাগলো, আমরা তো জানতামই না আমাদের এই ছোট্ট অরু তন্ময়ের হবি স্ত্রী। আমাদের জানালে না কেন? লুকিয়ে লুকিয়ে দুজন বেশ ছিল। ভাগ্যে শামু বলেছিল, না হলো অন্ধকারে রাখতে। আমি কি কম লজ্জায় ছিলাম? হ্যাঁ, আর কত লজ্জায় পড়তে হবে আজ। আর কি বলতাম আমি নিজেও জানি না ভালোভাবে। আপনাদের কি বলবো? আর চোখে তাকিয়ে বললাম, তেমন কিছু না। বাবা! দেখা গেল আরিফ ভাইয়ের সাথে আইরিন, রুবি আপু এরাও এক হলে। সকলে মিলে আমাকে হেনস্থা শুরু করে দিল। আইরিন হঠাৎ তন্ময় ভাইয়ের দিক নজর ছুড়ে বলল, আজ তো ওরু গায়ে গামছে। কতক্ষণ যাবৎ তন্ময় ভাই শুধু ওরুর দিক তাকিয়ে। এভাবেই বড্ড বিধু হয়ে আছি। এদের সাথে থাকলে আমার শ্বাস আটকে আসবে। দ্রুত শাড়ির কুচি ধরে অন্যদিক চললাম। বাবার সামনে সাদা পাঞ্জাবি পরেছে, এখনো কতটা ইয়াং দেখাচ্ছে। মনেই হয় না তিনি 50 পেরিয়েছেন, এখনো 40-এ আছেন মনে হচ্ছে। সে একদিনের সামনে তাকিয়ে, তার মন কি খারাপ? এমন দেখাচ্ছে কেন? সে কি মাকে মিস করছেন? আমি দ্রুত বাবার এক হাত চেপে ধরলাম। বাবা হঠাৎ আমাকে দেখে হেসে ফেললেন। বাবা আজকাল খুবই নরম হয়ে গিয়েছেন, আগের তুলনায় বেশি শান্ত কণ্ঠে কথা বলেন। কথা বলার সময় সর্বদা মা মা শব্দ ব্যবহার করেন। সবসময় দেখা হলে খেয়েছি নাকি জিজ্ঞেস করবে, কোনো সমস্যা হচ্ছে কিনা। এই হয়তো বাবার মাঝে বাবা মা দুজনের ভালোবাসা। আবদার ধরলাম, ছবি তুলবো, আসো। তাকে এক প্যাকট টেনে নিলাম, কাঁধে মাথা রেখে আমরা কয়েক ছবি তুললাম। বাবা বাচ্চাদের মতো হেসে অভিযোগ করছে, আমার ছবি তোলার বয়স আছে নাকি? বোকামি! ইস, এখনো কত ইয়াং লাগে জানো? সেটা তো শুধু তোমার চোখে। রুবি আপু আইরিনও মতামত জানালো। মেয়েরা হাপুস হুপুস হয়ে আশেপাশে পড়ে আছে চাচ্ছুর জন্য। সকলে হাসছে, বাবাও হাসছে। এই তো বাবার মন খারাপ চলে গেল। বড় চাচ্ছু আর বড় মা যখন কেক কাটছিলেন, আমি শক্ত করে বাবার হাত ধরে দাঁড়িয়ে। এরপর থেকে আমরা মায়ের ছবির সাথে অ্যানিভার্সারি পালন করব, তাও করব, স্মৃতি থেকে মুক্তি দিব না। বাবা হয়তো আমার চিন্তা ভাবনা বুঝতে পেরেছেন। সে দিব্যি হেসে আমার মাথা বুলিয়ে দিলেন। এত কিছুর মাঝে আমি তন্ময় ভাইয়ের দিক তাকানোর সাহস দেখালাম না। তার নজর আমি বুঝতে পারছি, কিন্তু তার দিক তাকানোর শক্তি পাচ্ছি না। চাচি, বড় মা চলে যাচ্ছেন। এত শব্দে তাদের মাথা ধরেছে। আসলেই বক্সের তীব্র আওয়াজে আমার মাথাই তো ঘুরছে। মদ এনেছেন ভাইয়ারা, কত বড় সাহস! ছাদের এক কোনায় কি সুন্দর করে টেবিল করে রেখেছেন। এসব খাবে এরা। দেখা গেল একা শুধু ওনারা না, বাবা সহ 2 চাচ্ছুও খেলেন। কিছুটা খেয়ে বড় চাচ্ছু নির্দেশ দিলেন, বেশি খেয়েও না, রাত হচ্ছে, দ্রুত শেষ করে এগুলো। চাচ্ছুরা চলে যাচ্ছেন। বাবা আমাকে বললেন, আর থেকে কি করবে? সুযোগ ভালো, চলে যাওয়া উত্তম, কিন্তু কিভাবে যাব? শয়তান আছে কতগুলো। আয়রন দ্রুত সামনে চলে এলো। আরে চাচ্ছু, কেমতে? এখন আমাদের এনজয় করা বাকি। বাবা হেসে চলে গেলেন। রয়ে গেলাম আমি এদের সাথে। তন্ময় ভাই সমানে ড্রিঙ্ক করে যাচ্ছেন। আরিফ আর রবিন ভাইও করছেন। শুধু ইব্রাহিম ভাই দাঁড়িয়ে। তার সামনে তার নায়িকা রুবি আপু কাঁচা খেয়ে ফেলবে ভাইয়াকে যদি তিনি একটুও খান। অসহায়ভাবে আইরিন দীপ্তর জাকানাকা নাচ দেখছি। দুজন হাইব্রিডে মাত্রার একটু ডান্স দিচ্ছেন। চোরা চোখে তন্ময় ভাইয়ের দিক তাকালাম। তিনি আমার দিক তাকিয়ে যেমন অপেক্ষায় আছেন, কখন বলবো আপনি হাবিজাবি খাওয়া বন্ধ করুন, অথচ আমি বলতে অক্ষম। হঠাৎ তার সাথে চোখাচোখি হলো, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ভাবলাম কেটে পড়ি। আজ তার অবস্থা ভালো না, আবার ড্রিঙ্ক করলে তার মাথা ঠিক থাকে না। কিন্তু আইরিন রুবি আপু যেতে দিচ্ছে না। রাত 1টা বাজছে। রবিন ভাই সম্পূর্ণ মাতাল, অথচ বেশ নিজেকে দমিয়ে রুমে চলে গেলেন। এদিকে আরিফ ভাইয়ের অবস্থা একই, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে অক্ষম। আইরিন ভালোভাবে ধরে নিচে নামাচ্ছে আর বলছে, এটা কোনো কথা? গুরু একটা খায় কেন না নিতে পারলে? সকলের মাঝে তন্ময় ভাই দাঁড়িয়ে তাকে দেখে বোঝা দেয় তার অবস্থা কেমন। খুব নর্মালি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছেন। তার কি মাথায় চড়েনি? চড়বে কিভাবে? তিনি তো এগুলো সদা খান, খেতে খেতে অভ্যস্ত হয়ে আছেন। নেমে যায়। আজকের মতো বেঁচে গেলাম, কারণ সোজা ভাই বোন সকলেই ছিল একসাথে। এমন মুহূর্তে তার উল্টোপাল্টা কথাবার্তা সাজে না। নামতে নেবার সময় তন্ময় ভাই মুখ খুলেন, অরু তুই থাক। তার স্পষ্ট শব্দের কণ্ঠে রুবি আপু হাসছেন। ইব্রাহিম ভাইয়ের হাত চেপে নিতে নিতে বললেন, আমাদের এখানে আর কাজ নেই। এই প্রথম ওদের সাথে আমিও যেতে নিচ্ছিলাম। ভয় আর অনুভূতিতে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছি। পেছন হতে তন্ময় ভাই হাত চেপে ধরলেন। বহু কষ্টে তার দিক তাকালাম। সেই লাগামহীন চাহনি। এভাবে তাকিয়ে আছে কেন? ছাদ সম্পূর্ণ খালি হতেই তিনি কাছাকাছি আসলেন। শুকনো কণ্ঠে বললাম, শীত করছে, আমি যাই। তিনি ছাড়লেন।
পরপর গিয়ে সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে সকল লাইটস বন্ধ হয়ে গেল। ছাদের আলোয় তাকে দেখা যাচ্ছে। এই অনুভূতির কোনো নাম আছে? হ্যাঁ, স্রোতশূন্য অবস্থান। তাকে আসতে দেখে পিছু হাঁটলাম। বারবার গলা ছোট শুকিয়ে আসছে। পেছনে তাদের শেষ সীমানার দেয়াল। নিজেকে শক্ত করলাম। কিছুটা কেসে বললাম, দেখুন আমি যাই। বাজে বাজে থাকা শাড়ি বেদ করে আমার কোমর ধরেন, দেয়ালের সাথে স্পর্শ করালেন। পরপর নিজেও কাছাকাছি আসলেন। তার শরীর থেকে মদের তীব্র গন্ধ, অথচ তার লাগামহীন হাতের স্পর্শে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তার হাত সরাতে চাইলাম, তিনি শক্ত করে ধরলেন। আমার কোমল কি কালসে করতে চাচ্ছেন? মদ খাওয়ার সাথে কি তার জ্ঞান হারিয়ে গিয়েছে? ব্যথায় কিছুটা কুকড়ে উঠলাম। বলতে নিচ্ছিলাম, ছাড়ুন প্লিজ। তার অধৈর্যগুলো তীব্র স্পর্শে সম্পূর্ণ কথা অসম্পূর্ণ রয়ে গেল। জীবনের সমাপ্তি ঘটতে চলেছে এমন অনুভূতিতে আমি চমকে রইলাম। তিনি এমন আচরণ কখনো করেননি, অথচ ভাবনা চিন্তা মাথায় আসছে না। তার মুখের তীব্র মদের টেস্টে কপাল কুঁচকে আসছে, আবার অনুভূতিতে চোখ ভিজে আসছে। অ্যানিভার্সারির রাতের সে ভয়ানক ঘটনার পর আমি তন্ময় ভাইকে অ্যাভয়েড করতে শুরু করলাম, কিন্তু বেশি দিন করা সম্ভব হয়নি। ঢাকা যাবার পূর্বের দিন তিনি জোরপূর্বক রুমে আসলেন। সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বললেন, গুরুত্বপূর্ণ কাজ আছে, এবার ফিরতে দেরি হবে, সাবধানে থাকবি। তিনি যখন নিজে বলে গেলেন ফিরতে দেরি হবে, তার মানে সেটা সাধারণ দেরি নেই, হলোও সেটা। মাসের পর মাস যাচ্ছে, তিনি ফিরছে না। এদিকে আমি দুদিন ফোনে কেঁদে ফেলেছি। বারবার বলার পরও তিনি ফিরেনি। খাওয়া দাওয়া কমে গিয়েছে, ঘুম ঠিক মতো হচ্ছে না। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছি হিসেব নেই, অথচ এত কষ্টের মাঝে কলেজ যেতে হয়েছে প্রতিদিন। সেখানে গিয়েও শান্তি নেই। সুমনার নতুন নতুন বাজে কথা, আমাকে দেখলে নানান স্ল্যাং ব্যবহার করবে। জবাব দিতে পারছি না, কারণ ইঙ্গিত করে বলে। সরাসরি বললেও চুল ছিঁড়ে হাতে ধরাই দিব। সেবার ওর বন্ধুবান্ধব নিয়ে টিটকারি মেরে বলেছিল, কিছু বেশ্যা আছে না যেগুলো অন্যের জিনিস নিয়ে নেয়, এমন এটাকে আমি চিনি। মাহাবাজ, আমার যা পছন্দ তাই ওর লাগবে। উপর দিয়ে বিতু সেজে ছেলে ধরে, সেগুলোকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। ঘেন্নায় শরীর জ্বলে যাচ্ছিল। মার্জি ভীষণ রেগেছিল, চুল টেনে ধরেছিল সুমনার। আমি দ্রুত ছাড়িয়ে আনি, তাতে কি? সুমনার বিন্দুমাত্র লজ্জা নেই। ঝগড়া করার জন্য মেয়েটা সর্বদা তৈরি থাকে। প্রচুর ঝগড়াটে। এই সাহনি রুবি আপু জানতে পারে, চলে আসে কলেজ। ওয়ার্নিং দিয়ে গেছে সুমনাকে। তারপরে মেয়েটা শিক্ষা হয়নি। এই মেয়ের লাগবে তন্ময়ের শক্ত হাতের শক্ত চর। ঠিক এবার আসুক ফিরে তিনি। এই সুমনাকে তার শক্ত হাতের চর না দিলে তার সাথে কথা নেই। নির্লজ্জ মেয়ে মানুষ। আজ বিকেল দিকে কানাকানির মাধ্যমে জানলাম তন্ময় ভাই বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। যেদিন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন তিনি বাড়ি ফিরবেন। এতদিন এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমার, এমনকি দীপ্ত রুবি আপু তাদেরও ধারণা নেই। গোপন বিষয় ছিল। তিনি যখন জেদ ধরেছেন, তার মানে যেই বিষয়ে জেদ ধরেছেন তা পূর্ণতা পাবে। বৃহস্পতিবার রাত 10টার দিক বড় চাচ্ছু ডেকে পাঠালেন, আমি তো শিওর বিয়ের বিষয় নিয়ে কথা বলবেন। যখন ড্রয়িং রুমে পৌঁছালাম সকলে উপস্থিত। চাচ্ছু ইশারা করলেন তার পাশে বসতে। বসলাম। আমার বাম পাশে বাবা বসে, আর চোখে বাবাকে দেখে নিলাম। তিনি হাসছেন। চাচ্ছু আমাকে সোজা সাপটা প্রশ্ন করলেন, অরু, বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? চুপ রইলাম। আসলে বড় চাচ্ছুর সামনে জবান বন্ধ হয়ে আসে, রুহু কাঁপে, একটি শব্দ উচ্চারণ করার সামর্থ্য থাকে না। রুবি আপু তো ঠিকই বলেছিল। জবাব না পেয়ে চাচ্ছু হাসলেন। আবারও বললেন, তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হবে, তুমি যা বলবে সেটাই হবে। তন্ময় তোমায় পছন্দ করে, তাই তাকে বাধ্যতামূলক বিয়ে করতে হবে, তার মানে নেই কোনো বা আমরা তোমার আপনজন সেটা ভেবে রাজি হবে সেটাও না। তোমার যদি তন্ময়কে পছন্দ না হয় নির্ভয়ে জানাতে পারো, বা অন্য কাউকে পছন্দ করো কিনা সেটাও জানাতে পারো। তোমার মুখ সর্বপ্রথম আমাদের জন্য, বোঝা গেল? মাথা দুলালাম, গলা শুকিয়ে আসছে। এই কোথায় পাসলাম? বাবা মাথায় হাত রাখলেন, ধীরে প্রশ্ন করলেন, তন্ময়কে কেমন লাগে তোমার? তুমি তাকে শুধু একজন ভাইয়ের নজরে দেখো। কি জবাব দিব? আমার চুপ থাকা দেখে ছোট চাচ্ছু ছোট শ্বাস ফেললেন। জবাব দিতে দেরি হচ্ছে ওরু, না হলে সিদ্ধান্ত কিভাবে নিব? আমতা আমতা স্বরে জবাব দিলাম, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই বড় চাচ্ছু শান্ত কণ্ঠ, অথচ সেই কণ্ঠ আমার হার্টবিট 100 বেগে দৌড়াচ্ছে। সারা জীবন তুমি যার সাথে থাকবে তার সিদ্ধান্ত আমরা কিভাবে নিব? তার মানে তোমার কোনো আপত্তি নেই তন্ময়কে মেনে নিতে? তুমি তাকে বিয়ে করতে রাজি? অনেকক্ষণ ঠাই বসে রইলাম, লজ্জায় জবাব দিতে পারছি না। বিশ্বযুদ্ধের শেষ পদক্ষেপ নিয়ে নিলাম।
চোখ বুজে ক্রমাগত মাথা দোলালাম। কি করলাম সেটা নিজেও বুঝলাম না। সকলের হাসিতে কিছুটা লজ্জা পেলাম। রাতে তন্ময় ভাইকে কল করলাম। তার উপর আমি প্রচণ্ড রেগে, বদমাইশ লোক আমাকে একা ফাঁসিয়ে দিল। কে বলেছে তাকে এমন তাড়াহুড়ো করতে? এই যে আজকে বিদ্যুৎ যুদ্ধের ময়দানে মরতে মরতে বেঁচে ফিরেছি, আর তিনি দিব্যি আয়েশ নিয়ে আসে। তার যেহেতু বিয়ে করা তাহলে তিনি নিজে সকল সমস্যা নিতেন ঘাড়ে। শুধু শুধু যন্ত্রণা দিলেন কতগুলো মাস। একটা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। তাকে একবার দেখার জন্য কতটা যন্ত্রণায় ভুগেছি, অথচ তার তো কোনো সমস্যা নেই। আমাকে না দেখলে তার কষ্ট হয় না, কিচ্ছু হয় না তার। তিনি ফোন ধরতে মনের সব কথা জেরে ফেললাম। আপনি এমন কেন করলেন? হ্যাঁ, কোনো কাজ নেই আপনার, শুধু শুধু ঢাকা পড়ে আছেন। আমি সব জানি। তার হাসির শব্দ। ইস, এটা হাসার সময়? তিনি কি জানেন না আমি সিরিয়াস, কতটা রেগে আছি তার উপর? তার আবেদনময় কণ্ঠ। খেয়েছিস? তার কথার জালে আজ পড়ব না। জবাব দিন। এগুলো করা কি দরকার ছিল? বিয়ে তো হবে, এই কারণে আপনি বাড়ি আসবেন না? জানেন কত মাস যাবত আপনি ফিরছেন না? পুরো 5 মাস 6 দিন যাবত ফিরছেন না আপনি। গলা ধরে আসছে আমার। কতটা মিস করেছি তার কোনো ধারণা আছে? তিনি কি অন্ধ, অবুঝ? আমার অনুভূতি কি তিনি বুঝেন না? তন্ময় ভাইয়ের হাসি বন্ধ হয়েছে। বড় ধীরে ধমক দিলেন, চুপ, কাঁদলে আর ফিরব না একদম। কত বড় সাহস! খেয়ালই করলাম না যে আমি অলরেডি চুপ হয়ে গিয়েছি। লুকিয়ে লুকিয়ে হেঁচকি তুলছি। তার শান্ত কণ্ঠ। এত ইমোশনাল তুই? তা তো আমি জানতামই না। চুপ থাকলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে বলতে শুরু করলেন, কাউকে ছোট থেকে পছন্দ করাটা সুন্দর অনুভূতি হলেও সেটার পরিণতি ভিন্ন। কাউকে পছন্দ করা মানে তাকে সর্বদা দেখতে চাওয়া, ছুতে চাওয়া। এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা না পেলে মন শক্ত হয়ে যায়। আমারও হয়েছিল। এত বছরের শক্ত মন ইদানিং ভেঙে যাচ্ছে। তোকে দেখলে নিজের প্রতি যে কন্ট্রোল ছিল তা আজকাল আর নেই। দেখলি তো সেদিন কি করে বসলাম, একই বাড়ি, পাশাপাশি রুম। এই বিষয়টা কষ্টদায়ক। কিছু মাসের দূরত্বে যদি তোকে সারা জীবনের জন্য পাই, তাতে ক্ষতি কি? শেষ পর্যন্ত তিনি স্বীকার করলেন, আমাকে পছন্দ করেন। সেটা নিজের মুখে বললেন। আর কি লাগবে? লজ্জা পাবো নাকি হাসবো? খুশি হব? না, শুধু ফোন কানে গুঁজে বসে রইলাম। রুবি আপু এসেছে। তাকে এত খুশি আমি আগে দেখিনি। আমাকে নিয়ে নিচে কুদে বাড়ি আনন্দে ভরে তুলছে। কয়েকবার প্রশ্ন করতে গিয়েও পারছি না তার তীব্র গানের কণ্ঠে। হলো কি? তিনি থেমে চেঁচাচ্ছে, ওরু রে! কান চেপে ধরলাম। বসে পড়লাম বিছানায়। আপুর সাথে আমি পারবো না। শান্ত হলে নিজেই সব খুলে বলবে। হলো সেটা। কিছুটা শান্ত হতে বিচলিত কণ্ঠে বলল, জানিস হয়েছে কি? বিয়ের ডেট ফিক্সড হয়েছে 20 তারিখ। ওয়াও! আপু মাথায় থাপ্পড় দিলেন আমার। বোকা! তোরা তন্ময়ের বিয়েও সেদিন হবে, একই কাজী দ্বারা। এবার আমার হাসি হারিয়ে গেল। জানতাম বিয়ে হবে, কিন্তু এতটা জলদি হবে সেটার ধারণা ছিল না। আপু আবারও আমাকে নিয়ে নাচতে শুরু করলেন। কিছুক্ষণের মাঝে দীপ্ত এসেও যোগ হলো। দুষ্ট গলায় বলছে, ভাবি বলবো না আপু, অরু আপুর জায়গায় বলবো ভাবিফু। ছেলেটা এত ফাঁকা যে বলার বাহিরেও ও ঠিক আমাকে ভাবিফু ডাকতে শুরু করেছে। ড্রয়িং রুমে যখন টিভি দেখছিলাম, সকলের সামনে বলল, ভাবিফু আইসক্রিম আনবো? কেমনটা লাগে? বড় মা হাসতে হাসতে বলছে, এই ফাজিল, এগুলো কি ধরন ডাকার? দীপ্ত বড়দের মতো সোফায় বসে বড় মাকে বোঝাতে লাগলো, অরু আপু হচ্ছে আমার আপু, তেমনি তন্ময় ভাই হচ্ছে আমার ভাইয়া। যদি তাদের বিয়ে হয় তাহলে অরু আপু হবে ভাবি, তাই না? তো ভাবি আর আপু দুটো মিলিয়ে ভাবিফু। তেমনি তন্ময় ভাইয়ের ক্ষেত্রে হবে জিজুবাই। কিন্তু তাতে শুধু ভাইয়া বলবো, না হলে তন্ময় ভাই দিবে এক চর। তাহলে কি সত্যিই আমি খুব শীঘ্রই তৃপ্তর ভাবিফু হয়ে যাব? বিয়ের বাকি 5 দিন। তন্ময় ভাই সকাল সকাল আসবে 8টায়। আমাকে নির্দেশ দিয়েছেন তিনি এসে যেন আমায় ড্রয়িং রুমে দেখতে পান। ইস, এত সোজা! পাগলের মতো কাঁদিয়েছে আমায়। 6 মাস দেখতে দেয়নি নিজেকে। আসুক, আমিও তাকে এটার শাস্তি দিয়ে ছাড়ব। জাহিল লোক। এই 6 মাসের মাঝে কেউ তন্ময় ভাইকে বাড়ি ফেরাতে সক্ষম হয়নি। তিনি মাসের ঊর্ধ্বে তিনি কখনো ডাকা থাকেন না। এটা তার প্রথম মাসের পর মাস ডাকা থাকা। বড় মা খুব দুঃখী দিনে 2 দিন 3 বার ভিডিও কল করবে নিজের ছেলেকে। অবশ্য তখন আমি আর চোখে লুকিয়ে স্ক্রিনের দিক তাকাই, তাকে একবার দেখার আসে। যাক, অবশেষে কাল সাহেব ফিরবেন। আনন্দে বুক কাঁপছে। তেমনি
তার উপর ভীষণ অভিমান হয়েছে। এই অভিমান তিনি কিভাবে ভাঙাবেন দেখতে চাই আমি। কলেজ থেকে বেরোলাম ঘুরতে, সাথে রয়েছে মার্জি, এহসান। দৈনন্দিন জীবনে ঘুরে ফেরা আমার ঠিক হয় না। ঘুরতে গেলে অনেক বাধা আসবে, বাধা আর বাধা। এভাবে জীবন উপভোগ করা যায়? একদম না। এই তো কিছুক্ষণের মাঝে কল আসবে, তন্ময় ভাইয়ের উচ্চস্বরে দিবেন এক ধমক আমায়। দমকে বলবেন, তুই কি চাস, পা ভাঙবো তোর? এগুলো পুরনো ব্যাপার স্যাপার, তার সব জানি। আমার ঘোরাফেরা তিনি একদম নিতে পারেন না। আরে নিজে ডাকে কি কই করে? আমি কি নাক গলায় কৈফিয়ত চাই না। কারণ মার্জি নিচু স্বরে বলল, এই বেটা এভাবে তাকাচ্ছে কেন? এই তো ফোনটা ওদের দুজনের সামনে ধরলাম, তারপর বললাম, যাতে দেখবি। এসান ব্রুকুসকে ফেললো, জোকার হবি? এটা কোনো কথা? দুর্গাদা দেখ, এখনই আমার ফোনে কল আসবে। মার্জি বেঙ্গালো, বললেই হচ্ছে। তৎক্ষণাৎ কল এলো। আমার মুখে বাঁকা হাসি, চোখ টিপ মেরে জবাব দিলাম, এটা হচ্ছে অরুজ জাদু। কি বুঝলি? ফোন রিসিভ করলাম। তার কণ্ঠ শান্ত, আগেকার মতো গরম কণ্ঠে ধমক দেননি, বরং ধীর আওয়াজে প্রশ্ন করলেন, কোথায় তুই? বাহ, এত পরিবর্তন! সাব্বাস তন্ময় সাহেব, এমন পরিবর্তন আপনার হতে নিয়মিত চাই। ভাব নিয়ে বললাম, আপনার কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস আমার? তন্ময়ের? কে আপনি ভাইয়া? অপর পাশে কেউ তন্ময় ভাইকে ডাকছেন। সে ধীরে জবাব দিলেন, কথা বলছি, একটু পরে আসছি। তারপর আমাকে বললেন, তোর জামাই। ইস, বললেই হলো। আর মাত্র 5 দিন। 5 দিন যেতে দিন। লজ্জা পেলাম, তাকে টের পেতে দিলাম না, আর চোখে তাকালাম কৌতূহল মার্জির দিকে। আপনাকে বিয়ে করবে কে? তার হাসির শব্দ। ফোনে এত সাহস দেখাচ্ছিস? সামনে আসলে তো চোখে চোখ রাখতে পারিস না। কাল আসছি, সামনে এগুলো বলতে না পারলে দেখবি কি করি তোর। ডোক গিললাম, সাহস জোগালাম, কি করবেন? আপনি ভয়ে আমার সামনেই আসবেন না। তিনি হাসলেন, আমি বিজি, রাত্রে কথাও বলবো। বাড়ি যা, এখনই যাবি? হ্যাঁ তো যান, বিজি থাকুন, আপনাকে ধরে বসে নেই আমি। দিলাম কল কেটে। কি একটা অবস্থা, কাল থেকে কোনো কল দিল না, যাও দিল বলে কি বিজি। থাক বিজি, তন্ময়ের মতো বিজি থাক। কথা বলতে বলেছে কে? শয়তান। কিছুক্ষণ পর আবারও কল দিলেন। ভাবলাম ধরবো না, কিন্তু মন কি মানে? ধরে ফেললাম। মন, বলুন। সে এক্সপ্লেন করলেন খুব ধীর আওয়াজে, অনেক দিনের জন্য ফিরছি, মাসখানেক। তার জন্য এখানকার সব সামলে আসতে হচ্ছে। তার উপর আর অভিযোগ পাবি না। আপাতত লক্ষ্মী বেয়ের মতো বাড়ি যাবি। কিউট। মন ভালো হয়ে গেল। নিমিষেই পৃথিবীর সব ভালো লাগতে শুরু করলো। বাড়ি গিয়ে দেখলাম রুবিয়া পুরো রূপচর্চায় ব্যস্ত। সামনে বিয়ে, নতুন বধূকে অবশ্যই গর্জিয়াস রাখতে হবে। আপু আমাকে তাড়া লাগালেন, শোন দ্রুত ড্রেস চেঞ্জ করে আয়। কেন মানে? সামনে তোর বিয়ে, রূপচর্চা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বড় মা হাসলেন। ডাইনিং সাজাতে সাজাতে বললেন, পরের বাড়ি তুই যাবি, অরু না। ও রূপচর্চা করলেও এখানেই, না করলেও এখানেই। হ্যাঁ তা ঠিক, তারপরও বিয়ে তো একবারই হবে, তাই না অরু? আমি করব, রাতে রূপচর্চা করবে, এখন ঘুম ধরেছে। দীপ্ত উপর থেকে দৌড়ে আসছে, হাতে ড্রয়িং বুক। রুবিয়াপুর পাশে বসে বলল, রূপচর্চা করে কি হবে? সেই তো পেতনি দেখাবে। আমি আলগোছে উপরে উঠে যাই, না হলে আমাকে হেনস্থা করবে। হলো সেটা। দীপ্ত শব্দ করে আমাকে ইঙ্গিত করলো। বাবিফু, কলেজ কেমন গেল? লজ্জা। আমি দৌড়ে উপরে এলাম। এই ছেলে কি আমাকে মেরে শান্তি হবে? উফ। রাতে দরজা শক্ত করে লাগালাম। তিনি সকাল 8টায় চলে আসবেন। সামনে যাব না তার, শুধু আমি লুকিয়ে দেখব তাকে, কিন্তু তাকে আমাকে দেখতে দিব না, একদম না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম, ঘুম আসছে না, প্রচন্ড অস্থির লাগছে। ফোন হাতে নিলাম, ছবিগুলো দেখতে লাগলাম। এগুলো সেদিনের ঘুরতে যাওয়ার ছবি। এক এক করে দেখতে গিয়ে অনুভব করলাম বুক কাঁপছে তীব্রভাবে, ক্রমাগত। বাড়িতে হইচই, নিশ্চয়ই তন্ময় এসে গেছে। হালকা করে দরজা খুললাম। এভাবেও আমার সারা রাত ঘুম হয়নি। এতক্ষণ যাবৎ ঘড়ির দিক তাকিয়েছিলাম, কখন লোকটা আসবে। সময় যেন যাচ্ছিলই না আজ। অবশেষে তিনি এসেছেন। নিচে নেমে বড় মার রুমের দরজার সামনে লুকালাম। এখান থেকে হতে সরাসরি দেখা যাচ্ছে। লোকটা কি আরো সুন্দর হয়ে এলো, কি সাংঘাতিক দেখাচ্ছে। বড় মার আদুরে কান ছেলের কাছে অভিযোগ করে যাচ্ছেন। দীপ্ত, তন্ময় ভাই ডাকাটা অপরিসীম মিষ্টি শোনাচ্ছে। বড় চাচ্ছুর গম্ভীর অসহায় কণ্ঠ, তোমাদের হয়েছে, ছেলেটাকে রুমে যেতে দাও।
তন্ময় ভাই আশেপাশে তাকাচ্ছেন। মাথা দরজার পেছনে লোকালাম, দেখে ফেললে সর্বনাশ, শেষ আমি। আলগোছে উপরে উঠে এলাম, দ্রুত দরজা আটকে ফেললাম। কিছুক্ষণের মাঝে দরজায় নক। তন্ময় ভাই সেই তো আওয়াজ করে নক করেন। খুলব না, তুই যা বাঘ। দ্বিতীয়বার আর নক আসলো না। কি হলো, মাত্র একবার নক করলো, আমাকে দেখার উত্তেজনাও নেই। এই তার ভালোবাসার নমুনা। তখনই মেসেজ রিংটং বেজে উঠলো। দ্রুত চেক করলাম, তন্ময় ভাইয়ের মেসেজ। হোয়াট রং উইথ ইউ অরু? কি বলছিলাম আমি? কি বলেছিলাম অরু? বলতে থাক, রিপ্লাই দিব না। টেবিলে বসলাম, খাতার পেজে বড় বড় অক্ষরে লিখলাম, আমার মাথা ব্যথা করছে, গ্রুম প্রয়োজন, ডোন্ট ডিস্টার্ব। দ্রুত এটা দরজায় লাগাতে হবে, না হলে জ্বালাতে চলে আসবে রুবি আর দীপ্ত। ব্যাস, লাগাতে যাব তখনই দীপ্তের আওয়াজ, বাবিপু, তন্ময় ভাই এসেছে। এই অবাস্তবিক ছেলেটাকে কি করব? কয়েকটা মেন জায়গায় থাপ্পড় দিব। ওর লম্বা আওয়াজে আবারও চেঁচাচ্ছে। নিচে আসতে বলেছে ভাই, এক্ষুনি। খুলব না, একদম খোলা যাবে না। বললাম, মাথা ব্যথা, ঘুমাবো, কাউকে ডিস্টার্ব করতে না করে দে। কি আর আমার একটা মাথা, দ্রুত না আসলে তোমার মাথা ফাটাবে। আমি গেলাম। ভয় দেখাচ্ছ? ভয় কে পায়? আমি তো পাই না। এবার দেখব এই তন্ময় সাহেব কি করেন। পা উঁচু করে বসলাম, মুডে আছি। সুমনার বিয়ে ঠিক হয়েছে। পাত্রের বয়স 38, ডিভোর্সি, এক বাচ্চা আছে। কিন্তু ভীষণ বড়লোক, বলতে গেলে আমাদের থেকেই উচ্চবিত্ত পরিবার। লোকের 2-4টে শোরুম ঢাকায় অ্যাভেলেবেল, নিজেদের গাড়ির বিজনেস রয়েছে। আমার মন প্রচণ্ড খারাপ হয়ে গেল। সোমনাকে কি মামা জোর করে বিয়ে দিচ্ছে? এমন একটা লোকের কাছে কেন বিয়ে দিচ্ছে? ডিভোর্স হয়েছে, আবার একজন বাচ্চাও আছে। লোকটা কি ভালো হবে? বড় লোক দেখলেই তো হবে না, লোকটা কেমন সেটাও দেখা প্রয়োজন। সুমনা এখনো বাচ্চা, ওর বাচ্চামি এখনো যায়নি। সম্পূর্ণ জেদ মেয়েটার মাঝে। এমন এক পরিবারে গিয়ে কি ও ভালো থাকবে? কলেজ পৌঁছে ওর সাথে কথা বলতে চাইলাম, ও বলল না। আমাকে দেখেও চলে যাচ্ছে। দ্রুত সামনে গিয়ে ওর হাত ধরলাম। সুমনা, শোন না। জাটকা মেরে হাত সরিয়ে ফেললো। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হিংসা হচ্ছে? ভাবছিস? সুমনার ফিউচার হাজবেন্ড তো ভীষণ বড় লোক। সুমনা, আমার কথা শোন প্লিজ। এক প্রকার জোর করে ওকে বারান্দায় নিয়ে আসলাম। ওর হাত দুটো ধরলাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোকে কি জোর করে বিয়ে দিচ্ছে? ও হাসলো, আমার দিক বাঁকা চোখে তাকালো। কি ভাবছিস আমি শেষরা? এখনো তন্ময় পায়ের পিছু ঘুরবো? আমারও প্রেস্টিজ আছে। ছেলেরা হাজার পিছু ঘুরে। যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে নিজেই প্রস্তাব পাঠিয়েছেন। পরিবার সহ আমি রাজি হয়েছি। হব না কেন? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি তো জানতাম এই খবর শুনে তুই লাফিয়ে আসবি, কারণ তুই লোভী। আমার পছন্দ সব কাটতে চলে আসিস। ট্রাস্ট মি, আমি তোর ভালো চাই সুমনা। তুই যদি সেখানে ভালো থাকিস অবশ্যই আমি খুশি হব ভীষণ। তোর ঢং আমার সামনে দেখাস না। যত সব নোংরা। চলে গেল। এত জেদি কি হবে? শুধু নিজের সর্বনাশ, আর কিচ্ছু না। মেয়েটা কি বুঝতে পারছে না? অবুঝ। কলেজের পেছন দরজায় তন্ময় ভাই দাঁড়িয়ে, ভীষণ রেগে। আজকে আমাদের গায়ে হলুদ, আর আমি কলেজ এসেছি, তার উপর তাকে বড্ড জ্বালিয়েছি। নিশ্চয়ই তিনি রেগে আমাকে দেখে চোখ রাঙালেন, কিন্তু সেগুলোর উপর নজর দিলাম না। আমার ভীষণ মন খারাপ আজ সুমনাকে নিয়ে। জেদের বসে কি মেয়েটা তার জীবন নষ্ট করে ফেলবে? তন্ময় ভাইয়ের সামনে যেতেই তার বুকে মাথা রাখলাম। তাকে কি বলবো সুমনার কথা? যে লোকের সাথে সুমনার বিয়ে, তাকে কি তন্ময় ভাই চিনেন? নিশ্চয়ই চিনেন। তাহলে অবশ্যই তিনি জানবেন লোকটা কেমন। তার হাত ধীরে মাথায় স্পর্শ করলেন, প্রশ্ন করলেন, কি হয়েছে? আনমনে বলতে লাগলাম, সুমনা কি খুশি হবে সেখানে? যাকে বিয়ে করবে লোকটা কি ভালো হবে? তন্ময় ভাই ফিটে থাপ্পড় দিলেন খুব ধীরে। তুই তোর নিজেরটা নিয়ে ভাব। বিয়ের পর তোকে আমি মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। তাও তার বুকে মাথা দিয়ে রাখলাম। তিনি আমাকে নিয়ে হাঁটা ধরলেন। আজ নেহাতি বেঁচে গেলি, না হলে খেতিস এক থাপ্পড়। জবাব দিলাম না। কিছুটা যেতে দ্রুত সোজা হলাম। বাজারের দিক চলে আসছি। তন্ময় ভাই হাসলেন। আমাকে ধরতে আসলে আরেকটু দূরত্ব বজায় রাখলাম। কাল তিনি একা আসেননি, বন্ধুদের নিয়ে এসেছেন। 4 জন এসেছে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিয়ের আয়োজন শেষ করে যাবেন। ওই তো দাঁড়িয়ে। আমাকে দেখেই সালাম দিলেন। কি অবস্থা ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে মন খারাপ
চলে গেলাম। তন্ময় ভাইয়ের মামাতো কাজিন সবগুলো এসেছে। আজ আর কারো মাঝে মন কষাকষি নেই। সকলে বেশ মিলে কাজে নেমে পড়েছে। তন্ময় ভাইয়ের রুম গোছানো হচ্ছে, আমাদের জন্য নতুনভাবে রুম তৈরি করছে। তেমনি বাড়ির সাজানোর কাজ চলছে। আমাদের বাড়ির মাথাটা সম্পূর্ণ লাইটিং দ্বারা ঝলমলে। পাশের 4-5 বাড়ির আন্টিরা দ্বারা সকাল থেকে এখানে। তাদের অদ্ভুত কথাবার্তা শুনে আমি উপর থেকে নামলাম না, অথচ তন্ময় বেশ সোফায় বসে তাদের এইসব কথা শুনে যাচ্ছে। অবশ্য এটা বললে ভুল হবে, তাকে চেপে ধরে শোনানো হচ্ছে। বড় চাচু, বড় মা, ছোট চাচি মাত্র ফিরলেন। তারা মাসখানেক যাবৎ শপিং করে যাচ্ছেন। কাল পর্যন্ত এই শপিং চলতে থাকবে। দুপুর দিকে আপুর পাশাপাশি আমার গায়ে হলুদ হলো। সে কি কাণ্ড! বড় ছোট নেই, এদের নাচানাচি দিয়ে মহল্লায় চেঁচামেচি দিয়ে ভরপুর। গায়ের হলুদ শেষ হতে বড় মা আমায় তার রুমে নিয়ে গেলেন। নিজে আমাকে কাপড় পরাতে সাহায্য করলেন, চুলের পানি মুছে দিচ্ছেন। নিমিষে মায়ের অভাবটা কমে এলো, মন খারাপটা দ্রুত গায়েব হয়ে গেল। রাতে ছাদে আয়োজন করা হয়েছে, হইল্লা দিয়ে ভরপুর। আমাকে বড় মা বলে গিয়েছেন সেখানে না যেতে, রুমে থাকতে। বিয়ের আগ পর্যন্ত তন্ময় ভাইয়ের সাথে দেখা না করাটা শ্রেয়। হাসি পেল। একই বাড়িতে আমরা, দেখা খেতে গেলে বসতে গেলেন দেখা তো হবেই। দেখা গেলে তন্ময় ভাই নিজে হাজির। হলুদ পাঞ্জাবি পরেছেন, তার গায়ে হলুদ, নিশ্চয়ই তাকে আবারও লাগিয়েছে। বা হঠাৎ মনে এলো বড় মার আদেশ, দেখা সাক্ষাৎ বন্ধ। দ্রুত বসলাম। দেখা সাক্ষাৎ করা যাবে না। তন্ময় ভাই শুনেও শুনলেন না। ব্রু কোচকে বিছানায় বসলেন, হুকুম দিলেন, আজ এই রুমে ঘুমাবো। পাঞ্জাবিটা খুলে দে তো। পড়লাম আকাশ হতে, আমার রুমে ঘুমাবে? বেরোন এক্ষুনি। সে আমাকে অবাক করে দিয়ে পাঞ্জাবি খুললেন। তারপর হাত পা মিলে বিছানায় শুয়ে পড়লেন। সম্পূর্ণ বিছানা নিজে নিয়ে ফেললেন। ভয়ে আমি দরজার দিক তাকালাম, কেউ নেই। যদি দেখে ফেলে? তাকে বললাম, আপনি নিজের রুমে যান প্লিজ। তার জবাব নেই। ঘুমিয়ে পড়েছেন কি? কিছুটা এগোলাম। হঠাৎ টানে বেখেয়ালিভাবে তার উপরে পড়লাম। চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরলাম। সে একদানে আমার দিকটাকে সাবধানে থাকা চুলগুলো সরালেন। গাড়ে ঠোঁট ছোঁয়াতে ভূমিকম্পের মতো কাঁপতে লাগলাম। কিছুটা চেপে ধরলেন। হলুদের গন্ধ। ছাড়ুন, ভয়ে আমার জান যাচ্ছে। দরজা খোলা। যদি কেউ। ভাবতে ভাবতে আইরিনের আওয়াজ। আমি দ্রুত লাফ দিয়ে উঠলাম। ততক্ষণে আইরিন চোখ বড় সড়ো করে উপর। কিচ্ছু দেখিনি। লজ্জায় আর নেই আমি। তাকে চোখ রাঙালাম, অথচ তিনি উল্টো হয়ে ঘুমোতে চলে যাচ্ছেন। শ্বাস ফেলে আইরিনের পিছু গেলাম। ঝামেলা! উফ! রাতে ঘুমাতে হলো আপুর সঙ্গে। তন্ময় ভাই ঠিক আমার রুমে ঘুমালেন। বিয়ের দিন সকালে খবর পেলাম কাল রাত্রে সুমনার বিয়ে হয়েছে, নিজেরা মিলে। যেহেতু লোকটার এটা দ্বিতীয় বিয়ে, তাই অনুষ্ঠান করবে না, কবুল বলে তুলে নেবে। বোঝা গেল সুমনার শ্বশুর বাড়ির বড্ড তারা। মনটা বিষাক্ত হয়ে এলো। মামার কি হিংসে করে এমন করেছে? বিয়ে কি হিংসে করে করার জিনিস? তারা আর কতটা অবাস্তবিক হতে পারে? কিছুক্ষণ পরে বাবা হতে জানলাম সুমনা নিজে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। ও আমাকে দেখাতে চাচ্ছিল যে এর থেকে বড় করে ও বিয়ে করতে সক্ষম। দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটা সুখী হোক। বিয়ের দিনটা গেল আমার নিজের রুমে। শুধু কার্টুনের মতো বসেছিলাম। বিউটিশিয়ান তার নিজের মতো সাজাতে ব্যস্ত। মাঝে কয়েকবার তন্ময় ভাইয়ের সাথে মেসেজ হলো। তিনি মনে হচ্ছে আমি দেখার জন্য অস্থির। আমাদের বিয়েতে কান্নাকাটি কিছুই হলো না। কবুল বলার সময় কিছুটা সময় নিয়ে কবুল বলে ফেললাম। তন্ময় ভাই তো একেবারে কবুল 3 বার বলে ফেললেন। সেটা শুনে আমার নিজেরও হাসি থামাতে অক্ষম। অথচ রুপিয়াপুর বিদায়ের সময় আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান। তখন আপুর অবস্থাও নাজেহাল। মেয়েকা প্রায় হিমশিমে মুখে। ইব্রাহিম ভাই আপুকে গাড়িতে তুলতে অক্ষম। জোরপূর্বক তুলতে গিয়েও সে আপুর কিলঘুষি খেয়েছেন হাজার, তাও তুলতে পারেনি। শুধু তন্ময় ভাই আপুকে গাড়িতে বসাতে সক্ষম। তখন তিনি আদুরে কণ্ঠা আপুকে তুলে দিয়েছেন। আপুর কাদার গতি বেড়ে গিয়েছে আরো। বলা যায় আমার আর তন্ময় ভাইয়ের বিয়েটা ছিল শান্ত, তেমনি আপুর বিয়ে ছিল অশান্ত। বিদায় হতে বাড়ি শান্ত, কান্নাকাটি শেষ। বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমু খেয়েছেন। আমিও তাকে জড়িয়ে সোফায় বসে রইলাম। ক্লান্ত লাগছে, নির্ঘাত ঘুমিয়ে যাব। হলো সেটা।
বাবার কোলে ঘুমিয়ে পড়লাম বউ রূপে। ঘুম কেটেছে ছোট ছোট ছিরাওয়াজে। বাড়িতে কেউ নেই, দীপ্ত আইরিন সবগুলো আপুর সাথে গিয়েছে। চাচি দমকে বললেন, তন্ময় রুমে, রাত হয়েছে, তুই এখনো শুয়ে আছিস যে? বাবা হাসছেন। সে উঠে চাচ্চুদের সাথে বাহিরে চলে গেলেন। তাদের অনেক কাজ রয়েছে। বড় মা এসেছেন, সকল কাজ পেলে মাথার কাপড় ঠিক করে দিলেন, বললেন, যা রুমে যা। অভ্যাসবশত আমি নিজের রুমে চলে গিয়েছিলাম। ফিরে চললাম তন্ময় ভাইয়ের রুমের দিক। উকি দিলাম, বুক কাঁপছে, বয়ে গলা শুকিয়ে আসছে। জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে আমার, এমন অনুভূতিতে শ্বাস আটকে আসছে। তন্ময় ভাই ফুলের সাজানো বিছানায় তাকিয়ে কয়েকবার ঘড়ির দিকে নজর বোলালেন। বউয়ের আগে জামাই বসে হাসিও পেল কিছুটা। সে আমাকে দেখতেই দমকালেন। ড্রয়িং রুমে ঘুমানোর জায়গা? চোখ নিচে নামালেন। স্রোতের তীব্র অনুভূতি পেরিয়ে রুমে প্রবেশ করলাম। আজ হতে এই রুম আমারও, আমাদের দুজনের। জবাব না পেয়ে তন্ময় ভাই সামনে আসলেন, মুখ উঁচু করে ধরলেন, শব্দ করে চুমু খেলেন পুরো মুখ জুড়ে। চোখ বন্ধ করে নেওয়া আমার তীব্র নিঃশ্বাস জানান দিচ্ছে, আজ আমি নির্ঘাত শ্বাসকষ্টে মারা যাব। শক্ত করে চেপে নিলেন নিজের সাথে। তার বুক কাঁপছে, বিড়বিড় করে বলা তার, আমার প্রেয়সী। তার মুখে ভালোবাসা শোনার আকাঙ্ক্ষা নিমিষেই চলে গেল। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে শেষ হলো। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর গল্পটার প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত কে কে শুনেছেন তাও একটু কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।